তো বেসিক্যালি আমরা সবাই চাইছি যে নিজেদের স্কিলটাকে আরও একটু আপগ্রেড করতে, এবং আমরা যে প্রফেশনের সঙ্গে রয়েছে তার সঙ্গে এআই এর যে রিলেশন, এআইকে ব্যবহার করে আমাদের যে কারেন্ট প্রফেশনকে, প্রফেশনাল যে স্কিল সেটাকে আরও কীভাবে আপগ্রেড করা যায়। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই আমি এই কোর্সটাকে ডিজাইন করেছি। এটা জেনারেলি বিগিনার্স লেভেলের জন্য। আপনারা যদি কেউ এখন অ্যাডভান্স লেভেলের কোনো কিছু চান, তাহলে এই কোর্সটা কিন্তু আপনাদের হয়তো মনের মতো নাও হতে পারে। তো একদমই যারা এআই বেসিকটা জানে একদম, বা সেভাবে কিছুই জানে না, তাদের জন্য কিন্তু এই কোর্সটা। তো এই কোর্সের মধ্যে আমরা বেসিক্যালি শিখব বিভিন্ন রকম এআই টুলসগুলো যেগুলো খুব বেশি ইউজ হয়, যেরকম আমাদের চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে আপনার আপনার ক্যানভা, ঠিক আছে, তারপরে আপনাদের গামা এআই। তো এই ধরনের যে টুলগুলো সবথেকে বেশি ইউজ হয় সেগুলো শিখব। তো সেগুলো শিখে আমি শুধুমাত্র জাস্ট টিচিং একটা দিয়ে দিলাম এরকম না, এগুলোকে ইউজ করে আপনি কিভাবে আপনার প্রফেশনাল ক্যারিয়ারে ইউজ করতে পারেন এবং আর্নিং করতে পারেন তারও আমি একটা ধারণা দেব। তারপরে আপনার যদি মনে হয় কোনো একটা স্পেসিফিক টুল নিয়ে আরও বেশি আমাদের এগোতে হবে, তখন সেটার আলাদা ক্লাস আমরা করব। কিন্তু এখন মোটামুটি আমাদের বেসিক যে টুলগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। তো আমরা সবাই এআই অল্প বিস্তর ইউজ করেইছি, কিন্তু অনেকটাই সেটা অনেকটাই আমরা কিন্তু প্রাইমারি লেভেলে এবং খুব মানে বাচ্চাদের মতো করে ইউজ করে ফেলেছি। তো সেটাকে আরও একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে করা যায় সেটাই আমরা আজকে দেখাবো। তো আমি একটু দাঁড়ান, আমাকে কয়েকজন হয়তো মেসেজ করেছে লিঙ্কের, আমি তাদের দিয়ে দিই। তো আমি একটা পিপিটি খুলছি, সেই বিদিশা জয়েন হয়েছিস? হ্যালো। হ্যাঁ দাদা হয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা জাস্ট শুরু করেছি। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি। তো আমরা যদি আমাদের ডেইলি লাইফ দেখি, সেই ডেইলি লাইফের মধ্যে কিন্তু আমরা অলরেডি কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। তো আপনারা কি একটা এরকম এক্সাম্পল দিতে পারেন যেটা দিয়ে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমি অলরেডি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করছি, মানে এআই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করছি। আমাদের যে কারেন্ট অ্যাপ্লিকেশন যেগুলো আমরা খুব ইউজ করি তার মধ্যেই কিন্তু আছে, আলাদা কোনো চ্যাট জিপিটি বা জেমিনাই না। তো আপনি একটা এক্সাম্পল বলতে পারবেন কেউ যে হোয়াটসঅ্যাপের ওই হোয়াটসঅ্যাপের যে আছে না, হোয়াটসঅ্যাপে একটা এআই আছে না। হ্যাঁ, ওটা ওটা হলো হোয়াটসঅ্যাপের যে মেটা এআই, ঠিক আছে, মানে যেটা হোয়াটসঅ্যাপের ওই চ্যাট জিপিটির মতো না। আমি এর বাইরে বলছি, মানে হুম। ওই এলএলএম মডেল কোনো না, জাস্ট আমাদের যে সাধারণ কাজকর্মের মধ্যে সেখানেও আমরা এআই ইউজ করছি, কিন্তু সেটা আমাদের অজান্তে। কোনো জেনারেটিভ এআই না, মানে চ্যাট জিপিটি বা জেমিনি এরকম না।
অলরেডি এগুলো আসার আগেও আমরা অলরেডি ইউজ করছিলাম, এরকম কি আছে কোনো এক্সাম্পল জানা? বলছি দাদা, এসিতে যে অনেক সময় সেন্সর লাগানো থাকে, মানে যেদিকে তুমি যাচ্ছ হাওয়াটা সেদিকে মুভ করছে, এগুলো কি কাইন্ড অফ এআই? এটা একটা অ্যাপ্লিকেশন, হয়তো সফটওয়্যার একটা ছোট আছে যেটা তোর মুভমেন্টটাকে সেন্স করছে, সেই হিসাবে করছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক সেন্সর আমরা টাইপের যে এআই কিছু। এর কথা বলছি সেই এআই না, ওটা নাম দিয়েছে এআই, যাতে এখন এআই একটা বাজ ওয়ার্ড তার জন্য। কিন্তু আমরা চ্যাট জিপিটি জেমিনাই আসার আগে থেকেই আমরা এআই এর আন্ডারে চলে এসেছি। অলরেডি আমাদের এআই এর থ্রু দিয়ে আমাদের অনেক কিছুকেই ট্র্যাক করা হয়েছে। যে আমরা আমাদের যখন দেখুন, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু কিনি, হ্যাঁ তো ওই রিলেটেড কিছু জিনিস হতে পারে সেগুলো অটোমেটিক্যালি একটা সাজেশন টাইপ আসে। একদম একদম আই থিঙ্ক পার্ট অফ এআই। একদম একদম গুগল সার্চ ইঞ্জিনে, গুগল আমরা যখন আমরা সার্চ করি, হ্যাঁ সেখান থেকে একটা ওরা ডেটা তৈরি করে আমাকে সেই ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ হিসাবে দেয়। একদম একদম এটাও এআই। আচ্ছা, আমাদের খুব কমন এআই হলো ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউবে আমরা যদি কখনো একটা ভিডিও দেখা শুরু করি, আমরা দেখব পরের বার রেকমেন্ডেশনে কিন্তু ওই রিলেটেড ভিডিও চলে এসছে। তো এটা কিন্তু আজ থেকে না, অনেক দিন আগে থেকেই এর কিন্তু শুরুটা হয়েছে। এগুলো খুবই ন্যারো এআই বলতে গেলে, মানে খুব সিম্পল এআই, যেগুলো আজ থেকে মানে আমাদের যে চ্যাট জিপিটি বা জেমিনাই এই টার্মগুলো শোনার আগে থেকেই অল্প অল্প করে ব্যবহার হয়ে এসছে। তো এরকম এআই এর মধ্যে আমাদের যেটা বললো গুগলের সার্চ ইঞ্জিন, তারপরে আপনার ইউটিউবের যে রেকমেন্ডেশন বা নেটফ্লিক্সের যে রেকমেন্ডেশন, এগুলো সবই কিন্তু একদম ন্যারো এআই এর মধ্যে পড়ে। তো আমাদের ফোনের মধ্যেও এআই কিন্তু আমরা ইউজ করি, যেরকম আমাদের ফেস ডিটেকশন বা ফেস রেকগনিশন। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এআই অ্যাপ্লিকেশন, কিন্তু সেটাও খুব লিমিটেড, মানে লিমিটেড রিসোর্স ইউজ করে এআই অ্যাপ্লিকেশন। কারণ ওটা ফোনের মধ্যেই আপনার যে ফেশিয়াল এক্সপ্রেশন সেগুলোকেও ক্যাপচার করছে, তারপরে পরবর্তীকালে আপনার ফেসটাকে সে মিলিয়ে দেখছে যে আগে যে ফেশিয়াল এক্সপ্রেশনটা দিয়ে আপনি আপনার ফোনটাকে লক করেছেন সেটার সঙ্গে সে কতটা কাছাকাছি যাচ্ছে। তো এটাও একটা ওয়ান টাইপ সিম্পল এআই অ্যাপ্লিকেশন। বাট আমরা যে এখন যে এআই অ্যাপ্লিকেশন এগুলো ইউজ করছি সেগুলোকে আমরা জেনারেলি জেনারেটিভ এআই বলি। জেনারেটিভ এআই বলে এতদিন এআই আপনার হয়ে কিছু ছোটো ছোটো কাজ করে দিচ্ছিল, মানে কোনো প্যাটার্ন মিলিয়ে দিচ্ছিল, কোনো কিছু সার্চ করে এনে দিচ্ছিল। এখন কিন্তু আপনার যে এআই অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো নিজে থেকে অনেক জিনিস তৈরি করে দিচ্ছে, যেগুলো আপনি কল্পনা করছেন সেগুলোই আপনার সামনে তুলে ধরছে। এটাকে জেনারেলি আমরা জেনারেটিভ এআই বলি। তো আমরা যদি পরবর্তীকালে দেখি যে এআই আমরা তিনটে ধরন দেখতে পারবো। সেটা হলো, একটা হলো ন্যারো এআই, যেটা ওই যে বললাম যে ফেস রেকগনিশন, চেস খেলা, স্প্যাম ফিল্টার, এগুলো কিন্তু এই এআইগুলো খুব হিউজ অ্যামাউন্ট অফ ডেটার উপর নির্ভর করে না। আমাদের এআই যেগুলো আমরা ইউজ করছি এখনকার দিনে সেগুলো কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডেটার উপর নির্ভর করে। যত এরা ডেটার মাধ্যমে ট্রেন্ড হবে তত এরা পারফেক্ট হবে। তো আগের যে এআইগুলো ছিল সেগুলোকে আমরা ন্যারো এআই বলবো। তো ন্যারো এআই এর মধ্যে যেটা বললাম যে আমাদের কোনো ডিভাইস স্পেসিফিক হয়ে যেতে পারে, যে ফেস রেকগনিশন, চেস এআই, স্প্যাম ফিল্টার। এরপরে চলে আসছে আমাদের জেনারেল এআই। এই জেনারেল এআই কিন্তু আমরা কিছুটা লেভেলের জেনারেল এআই ইউজ করছি, কিন্তু আমাদের যে সায়েন্টিস্টের তাদের গোল কিন্তু আরও বড়, যেটাকে বলা হয় এজিআই। তো এজিআই এর মেইন উদ্দেশ্য হলো আপনার আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যেভাবে কাজ করি তাকে হুবহু কপি করা, যাতে আমাদের মতো একজন মানুষকে এআই রিপ্লেস করে দিতে পারে তার চিন্তা ভাবনা দিয়ে। তো এটা একটা মারাত্মক ব্যাপার হবে। এর ফলে কিন্তু আমরা অনেকেই হয়তো জব হারাবো, কিন্তু এটা আসছে। আর একটা যেটা আছে সেটাকে সুপার এআই বলছে। সেটা বলতে গেলে অনেকটা ভগবানের মতো, মানে আমরা ভগবান বলতে বা ঈশ্বর বলতে যা বোঝাই সেরকম, মানে আমাদের থেকেও তার বুদ্ধিমত্তা অনেক বেশি থাকবে। তো সেটা ওই এখনো মানুষের কল্পনা স্তরেই আছে যে একদিন আসবে। যেভাবে এআই এর ডেভেলপমেন্ট হচ্ছে, একদিন আমরা এই ধরনের এআই অ্যাপ্লিকেশন বা এআইকে পাবো। হয়তো সেটা রোবটের সঙ্গে মিশে গিয়ে
আমাদের পরের যে ভার্সান, মানে হিউম্যান কাইন্ডের যে পরের ভার্সান, সেটা হয়তো তৈরি হতে পারে। বাট এটা এখনও কল্পনা স্তরে। অনেকেই 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 বলছে যে এটা আসা সম্ভব না, যেহেতু আমরা যেভাবে প্রকৃতিকে দেখি, যেভাবে প্রকৃতির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, এআই এর সেই ক্ষমতাটা হয়তো কোনোদিনই হবে না। তবে সেটাই বললাম, মানুষ কল্পনাপ্রবণ, কল্পনা করতে ভালোবাসে, তো হয়তো কল্পনার থেকেই তো মানুষের অনেক কিছু সৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা হয়তো কোনো না কোনো দিন হয়তো এই সুপার এআইকেও অ্যাচিভ করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি দাদা সত্যজিৎ রায় অ্যাকচুয়ালি প্রফেসর শঙ্কু যেটা বার করেছিলেন, এটা কিন্তু প্রথম মানে এআই এর ব্যাপার। হ্যাঁ, আমরা যে এতদিন পরে বুঝছি, ওই যে কল্পনা তাকে এআই। disturb করলাম, না না না, একদমই খুব ভালো আপনি একটা এক্সাম্পল দিয়েছেন। তো কল্পনা আছে বলেই তো আমরা আজ যা পাচ্ছি, সেটা একসময় আমাদের কল্পনায় ছিল। মানুষ কি ভেবেছিল যে এরোপ্লেন বানাতে পারবে? তাদের কল্পনায় আসতো। সেই কল্পনা হয়তো আজ থেকে 500 বছর আগের কল্পনা। সেই কল্পনা দেখতে দেখতে একদিন টেকনোলজি তাকে সাপোর্ট করেছে, সায়েন্টিফিক যে রেভলিউশনগুলো সেগুলো হয়েছে বলেই একটা সময় হয়েছে। তো আগামী দিন কী আসছে আমরা নিজেরাও জানি না, কিন্তু এই কল্পনাই হয়তো আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। তো আমাদের কল্পনা করে যেতে হবে। তো আপনাদের কি মনে হয় যে মেশিন কি মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যেতে পারে? স্যার আমার মনে হয় না। মনে হয় না পারে। পারে? না। কেন মনে হয়? মানে সাইকোলজি উদ্যোগে আমার মনে হয় না। হ্যাঁ, হবে না স্যার, মানুষের তো এতটা পারফেক্ট হবে না। পারফেক্ট হবে না, কিন্তু এখন আপনি তো এমন বললেন এআই trained হবে, এমন এআই টুল আছে, এটা আছে তত ট্রেন হবে, কিন্তু এতটা পারফেক্ট হবে না। না এমন এআই টুল আছে যে আমাদের থেকে ভালো তো লিখে দিচ্ছে কবিতা, আমাদের থেকে ভালো রচনা লিখে দিচ্ছে, অ্যাভারেজের থেকে তো ভালো দিচ্ছে। সাইকোলজিক্যালি ওরা বায়াস নয়, যেটা আমরা বায়াস। সাইকোলজিক্যালি বায়াস নয়, আমাদের তাদের মধ্যে ডিফারেন্স না, এটাই তো। এআই বায়াস নয় আপনি বলছেন? হ্যাঁ, এই যে ইনি বলছেন যে এআই বায়াস নয়, হিউম্যান কাইন্ড বায়াস, যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। স্যার এটাই তো আমাদের কিন্তু সাথে ওদের সবথেকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, difference এআইও কিন্তু বায়াস। এটা তো ডাটা দেওয়ার উপর, ডাটা হ্যাঁ, একদমই। সেটার উপর নির্ভর হ্যাঁ, সেটাই স্যার। স্যার হেভি ডেটা ট্রেন্ড হচ্ছে এআই, স্যার তার উপর কিন্তু রেজাল্ট জেনারেট হচ্ছে কিন্তু স্যার। ইন্টারনেটে যা এক্সিস্টিং সোর্স অ্যাভেলেবল আছে তার উপর থেকে কিন্তু স্যার জিনিস তৈরি হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, এআই কিন্তু আমার বায়াস মনে হয় হতে পারে। হতে পারে। আপনি একটা স্যার, আমি বলছি যে পারফেকশনের যে ব্যাপারটা, হ্যাঁ। হিউম্যান কাইন্ডের মধ্যে একটা পারফেকশনিস্ট হতে পারবে না। আমরা তো পারফেকশন না, আমরা তো পারফেক্ট নই, আমরা কেউই পারফেক্ট নই, তো পারফেক্টই নয়। আমরা তো পারফেক্টই নই। আমরা প্রত্যেকেই মানে আপনি পারফেক্ট ইন দ্য সেন্স আমরা স্যার যে যে সিচুয়েশনগুলোতে যেভাবে রিঅ্যাক্ট করি, আমার মনে হয় না এআই ভাবে রিঅ্যাক্ট করতে পারবে না। মানে ইভেন ফিউচার পারবে না স্যার, এটা পসিবল না। দেখা যাক ফিউচার। এআই মানুষকে মানুষের থেকে ও মানুষকে ওভারটেক করলেও মানুষ সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার ক্ষমতা রাখে। এক্স্যাক্টলি। সেটা সময় বলবে, কিন্তু এআইয়ের যে অগ্রগতি তা দেখে তো আমার নিজেরই খুব চিন্তা হয় যে সত্যি মানে হতে পারে মানুষের আর এআইয়ের একটা কমন কিছু স্পিসিস চলে আসলো, ঠিক আছে? তো সেটা যখনই বায়োলজিক্যালি এআই এই প্রসঙ্গে স্যার ওই যে ইলন মাস্ক স্যারের একটা ডায়লগ আমার মনে পড়ছে, উনি বলছিলেন এআই ইজ ফার মোর ডেঞ্জারাস দ্যান ইউ। স্যার এটা মনে পড়লে স্যার মানে আপনি যেটা বললেন আর কি, এটা একটু স্যার ঠিক ইন্টারভিউ একদম। তো যাই হোক, আপনি একটু আগে বললেন যিনি এআই বায়াস নয়, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা আমেরিকার একটা কোম্পানি তাদের রিক্রুটমেন্টের জন্য একটা এআই মডেলকে ব্যবহার করেছিল। এবার অবশ্যই আগে ট্রেন করাতে হবে, যে বিভিন্ন রকম সিভি দিয়ে তাকে ট্রেন করানো হয়েছে, এবং সেই সিভিগুলোর মধ্যে কোনগুলোকে নেওয়া হয়েছে, কোনগুলোকে রিজেক্ট করা হয়েছে, সেইগুলো তাকে ট্রেন করা হয়েছে। এবার কিছুদিন পর যখন মোটামুটি ওয়েল ট্রেন্ড হয়ে গেছে, যখন মোটামুটি দেখতে পাচ্ছে যে 90% অ্যাকিউরেসি রেট, তখন
এই এআই মডেল কিন্তু রিক্রুটমেন্ট নিচ্ছিল মানুষের জায়গায়, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে এই যে এআই মডেল যেটা রিক্রুট করছিল তারা ফিমেলদের নিচ্ছিল না, শুধুমাত্র মেলদের নিচ্ছিল। এবারে এখানে গিয়ে একটা খটকা লেগেছে যে কি হলো, হঠাৎ করে ফিমেলদের রিজেক্ট করছে, মেলদের কেন নিচ্ছে। তো একটু ভালো করে রিসার্চ করে দেখা গেল যে সিভিগুলো ওখানে দিয়ে ট্রেন করা হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে সেই সিভিগুলোর মধ্যে যেগুলো ফিমেলদের সিভি সেগুলো বেশি রিজেক্টেড হয়েছে, এবং সেখানে যে রিমার্কসগুলো ছিল সেগুলো নেগেটিভই ছিল ফিমেলদের নিয়ে কোনো কারণে, যে তাদের হয়তো হ্যাঁ। তো দেখা গেল যে আমাদের সমাজ যেরকম হবে সেই রকমই কিন্তু এআই ট্রেন্ড হয়ে যাবে। ধরুন আজকে ফেসবুকে ভালো করে দেখবেন যে ফেসবুকে যে ধরনের কন্টেন্ট শেয়ার হয় তার মধ্যে কিন্তু হেট, তারপরে খারাপ জিনিসগুলো বেশি শেয়ার হয়, ভালো জিনিস আপনি দেখবেন খুব কম শেয়ার হয়। এবং আপনি কমেন্ট সেকশনগুলো দেখবেন যে রিসেন্ট আপনার 1 বছরেই আপনি দেখুন আপনার বিভিন্ন রকম পোস্ট যেগুলো হয়েছে সেগুলো কোনো না কোনো জাতি হোক, কোনো একটা দল হোক, কোনো একটা কাউকে না কাউকে সবসময় একটা হেট স্পিচের মধ্যে দিয়ে কিন্তু গেছে। হতে পারে সে খারাপ, কিন্তু কন্টেন্ট বেশি কিন্তু হেট স্পিচের। এবার এআই তো শিখবে তার যে এই যে ফেসবুক বা আপনার গুগল যেখানে যা কন্টেন্ট পাবে তা দিয়ে, তো ভালো কন্টেন্ট সে কম পড়ছে বেশি মানে বাজে কন্টেন্ট। তো তার ফলে অটোমেটিক্যালি সে ভাববে যে পৃথিবীটা হয়তো বাজেই, ঠিক আছে। তো অটোমেটিক্যালি তার মধ্যে কিন্তু বায়াসনেস চলে আসবে। হতে পারে চায়না তাদের এআই মডেলগুলোকে নিজেদের যে ডেটা দিয়ে ট্রেন করানো হয়, তো চায়না যে ভাবনা চিন্তা রেখে তার দেশটাকে চালায়, যদি এই মডেলটা পৃথিবীর অন্য কোনো দেশের কোনো কাজে মানে লাগানোর জন্য ব্যবহার করে, দেখা যাবে সে কিন্তু বায়াসড চায়নার যে মানসিকতা তার রেসপেক্টে। তো এআই মডেল কিন্তু আবারও বলছি, এআই মডেলও পারফেক্ট হয় না, আবার এআই মডেল নন বায়াসডও হবে না, বা বায়াস ছাড়া হবে না, বায়াসনেস তার মধ্যে আসতেই পারে। তো আমাদেরও ওই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটাই আমাদের এআইকে আমরা যে ইউজ করছি চোখ কান বুঝে, ও দিচ্ছে যা ওটাই হয়তো পারফেক্ট, কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো এই জায়গা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে আমরা যখন এআই টুলগুলো শিখবো তখন কিন্তু মাথায় রাখতে হবে যে সবার মাথার উপর আমার যে ডিসিশন সেটাই হবে, এআই ডিসিশন নয়। এআই আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, বাট অ্যাসিস্ট্যান্টকে কিন্তু আমি যেন কোনোভাবে বস না বানিয়ে ফেলি, এই এথিক্সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবেই কি কিন্তু আমরা এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। আচ্ছা, এবার আমরা কিছু টার্ম একটুখানি জেনে নেব, কারণ এআই এর সঙ্গে এই টার্মগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো আমাদের যে ট্র্যাডিশনাল এআই মানে আমাদের বিভিন্ন সফটওয়্যারের মধ্যে যে এআইগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। দেখবেন জিমেলে অটোমেটিক্যালি আপনার কোনো স্প্যাম মেল আসলে ও কিন্তু আপনার স্প্যাম মেলটা স্প্যাম ফোল্ডারে ঢুকিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে ওই ধরে আগে আমাদের একদম যত আমাদের যদি ভাবি আজ থেকে 10-15 বছর আগে, তখন আমাদের ধরে এটা স্প্যাম এভাবে আমাদের আলাদা করতে হতো, কিন্তু এখন ওটা অটোমেটিক্যালি হয়ে যায় যে স্প্যাম মেল ও রেকগনাইজ করে ফেলে। তো এগুলো হলো খুব ট্র্যাডিশনাল এআই। এছাড়াও আমরা আরও কিছু টার্ম পড়বো। মেশিন লার্নিং, এই এআই এর টেকনোলজিতে মেশিন লার্নিং খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। মেশিনকে শেখানো, তো মেশিনকে শেখানো কিন্তু আমাদের মতো করে মেশিন শেখে। আমরা জেনারেলি 3 রকমভাবে শিখতে পারি। একটা হলো আপনার কি বলে ভুলে যাচ্ছি, মেশিন, হ্যাঁ, একটা হলো আপনার সুপারভাইজ লার্নিং, একটা আনসুপারভাইজ লার্নিং, আর একটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, সুপারভাইজ লার্নিংটা কি? সুপারভাইজ লার্নিংটা হলো এই যেরকম আমাদের শেখানো হয় টিচার দিয়ে। ধরুন আমাদের অঙ্ক শেখানো হচ্ছে, সেখানে আমাদের বলে দেওয়া হচ্ছে অঙ্কের নিয়মটা কী,
এবং এরকমভাবে হয়তো 10টা অঙ্ক আমাদের স্যার করে দিলেন, আর আমরা তারপরে আমাদের কিছু অন্য 10টার অঙ্কের বাইরে অন্য কিছু দিয়ে স্যার আবার টেস্ট করলেন। যখন দেখলো যে হ্যাঁ আমাকে আরও ধরুন 10টা অঙ্ক দিল, আমি 10টার মধ্যে 80 বা 90% ঠিক করেছি, স্যার বললেন হ্যাঁ তোমার শেখা ঠিক আছে, তুমি অঙ্কটা শিখে গেছো। যদি দেখা যায় না স্যার আবার যে 10টা দিয়ে টেস্ট করছিলেন তার মধ্যে আমি 2টো ঠিক করেছি, 8টাই ভুল করেছি, তো স্যার আবার আমাকে আরও 10টা অঙ্ক শিখিয়ে দিয়ে আবার আমাকে ট্রেন করলেন। এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং, যেখানে আমার ইনপুটের সঙ্গে আউটপুটটাও দেওয়া থাকবে, যে এই ইনপুট হলে এই আউটপুট আসবে। এরমভাবে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে ট্রেন করা হয়। ট্রেন করার মধ্যে একটা পার্ট থেকে ট্রেনিং ডেটা আর একটা পার্ট থেকে টেস্টিং ডেটা। যতক্ষণ না ট্রেন করে করে টেস্টিং ডেটায় অ্যাকুরেসি 90 অ্যাবাভ আসছে ততক্ষণ আমরা ওই মডেলকে অ্যাকসেপ্ট করব না। তো এই ধরনের আমাদের যে লার্নিং এটাকে বলা হচ্ছে সুপারভাইজ লার্নিং, যেটা মেশিন লার্নিংয়ের একটা পার্ট। ঠিক একইভাবে সবসময় আমাদের সুপারভাইজ লার্নিং করে মানে শেখানো যায় না। যেরকম আমাদের জীবনে কিন্তু সবসময় আমাদের সব কিছুতে টিউটর থাকে না, কিছু স্পেশাল জায়গায় আমরা টিউটর নিই। কিন্তু ভাবুন একটা বাচ্চা ছোটোবেলায় যখন হাঁটছে তখন কিন্তু সে তাকে কিছুটা হলেও দেখিয়ে দিলেও কিন্তু কিভাবে হাঁটতে হবে, কতটা কোন পায়ে কতটা জোর দিতে হবে, সেটা কিন্তু সবসময় আমাদের একদম নিখুঁতভাবে কোনো কেউ গাইড করে দেয় না। ওটা কিন্তু আমরা পড়ি, একবার পড়ি তারপরে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করি, সেভাবে আমরা শিখি। এখানে একটা জিনিস আছে যে এখানে একটা ফেলিওর আমাদের আবার শিক্ষাদান দেয়, ঠিক আছে, যে হ্যাঁ আমি এভাবে এইদিকে পায়ে প্রেশার দেওয়াতে আমি পড়ে গেছি, তো আমাকে এইদিকে ব্যালেন্সটা ঠিক করতে হবে। তো এইভাবে যে শেখাটা একে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। আর একটা হলো আমাদের আনসুপারভাইজ লার্নিং, যেখানে আপনি একটা বাচ্চাকে যদি এক ঝুড়ি ফল দিয়ে দেন, ধরুন তার মধ্যে আপেল আছে, আম আছে, তাকে দিয়ে দিলে সে কিন্তু, বা কিছু খেলনা দিয়ে দিলাম বিভিন্ন টাইপের, সে কিন্তু একটা সময় পর ওই খেলনাগুলোকে বা ওই ফলগুলোকে আলাদা আলাদা করে দিতে পারে। সেখানে আপনাকে হয়তো ইনস্ট্রাকশান, সে হয়তো আপনার ইনস্ট্রাকশান বুঝবেই না, ধরুন একদম খুব বাচ্চা, সে হয়তো বুঝতেও পারছে না, সে কিন্তু নিজে থেকেও ওই সেপারেশনটা করতে পারে। তো এই ধরনের লার্নিংকে বলা হয় আনসুপারভাইজ লার্নিং, যেখানে আমার কোনটা কী জিনিস সেটা আগে থেকে বলে দেওয়া থাকবে না, আমি প্যাটার্নগুলোকে দেখে সেম প্যাটার্নগুলোকে আলাদা আলাদা করে নেব। তো এই 3 ধরনের লার্নিং করে কিন্তু আমাদের যে কোনো এআই মডেল বলুন বা আপনার এআই টুলগুলো বলে, এগুলো কিন্তু শেখানো হয়। এই পুরো 3টে জিনিসকেই কিন্তু আমরা মেশিন লার্নিং হিসেবে দেখি। তো মেশিন লার্নিংয়ের আর একটা পার্ট হলো ডিপ লার্নিং। এই ডিপ লার্নিংয়ে কী করা হয় যে আমাদের যে হিউম্যান নিউরন আছে, সেই নিউরন যেভাবে কাজ করে সেই নিউরনটার একদম এক্স্যাক্ট একটা মডেল বানানো হয়, যেটাকে বলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল নিউরনটা আছে সেটার কার্যপদ্ধতিটাকে অনুসরণ করে। এতে কি হয়, আমাদের যে সুপারভাইজ লার্নিং বা আনসুপারভাইজ লার্নিং বা রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো আরও খুব ডিপলি লার্ন করতে পারে, ঠিক আছে। তো এই কটা টার্ম কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু আসবে পরবর্তীকালে যে কোন জিনিসটা কী। এরপরে আমরা যেটা জানবো জেনারেটিভ এআই আর এলএলএম। জেনারেটিভ এআই কি জিনিসটা কি? তো আমরা এতদিন যে এআইগুলো ইউজ করছিলাম সেগুলো কি, ওই স্প্যাম ডিটেক্ট করে দেওয়া, তারপরে আপনার নেটফ্লিক্সে রেকমেন্ডেশন করে দেওয়া, এগুলো আপনাকে কিছু সাজেশান দেবে, কিছু আপনার হয়ে কিছু ছোটো ছোটো কাজ করে দেবে, কিন্তু কোনো কিছু তৈরি করতো না। এরপরের যে ওই যে বললাম যে আমরা চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলো ইউজ করার আগেও এআই ইউজ করেছি, সেগুলো হলো এই ধরনের এআই, সাধারণ এআই। জেনারেটিভ এআই হলো যবে থেকে এআই দিয়ে আমরা আমাদের কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে পারছি, মানে এআই নিজে থেকে কিছু জেনারেট করছে, তৈরি করছে, তো সেটাকে আমরা জেনারেটিভ এআই বলে। সেটা হলো চ্যাট জিপিটি যে কন্টেন্ট বানানো, বা চ্যাট জিপিটি দিয়ে ইমেজ বানানো, জেমিনাই দিয়ে ইমেজ বানানো, ভিডিও বানানো, এগুলো সবই জেনারেটিভ এআই এর মধ্যে পড়ে। আর
এলএলএম হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন আমাদের এআইগুলো যে আমাদের ভাষাকেও কিন্তু বুঝতে পারছে, শুধু ইংলিশ না, বাংলায় লিখে দিন বাংলাও বুঝতে পারছে। তো এই যে এটা কীভাবে বুঝছে, তো এই টেকনোলজিটাই হলো আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এর মাধ্যমে কিন্তু আমাদের যে এআই টুলগুলো সেগুলো কিন্তু হিউম্যান যে ল্যাঙ্গুয়েজ সেগুলোকে বুঝতে পারে। তো আশা করি এইগুলো সম্বন্ধে একটা হালকা হলো ধারণা তৈরি হলো, তাই তো? কারো কোনো এখানে কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি নেই। এবার আমাদের যে এআই টুলসগুলো আমরা আমাদের খুব জানা দরকার, আপনারা স্ক্রিনশটও এটা নিয়ে রাখতে পারেন, যে যেই টুলগুলো আমরা খুব ইউজ করব। তো প্রথমেই আসি আমাদের জেমিনাই আর চ্যাট জিপিটি আমরা বেশি ইউজ করি। তো জেমিনাই আর চ্যাট জিপিটি দেখে মনে হবে যে এরা এক, ঠিক আছে? তো একটা সময় অবধিও আপনারা শুনেছিলেন যে চ্যাট জিপিটি কিছুদিন আগে অবধি ডেটা দিয়ে ট্রেন করানো থাকে বলে একদম কারেন্ট যে ট্রেন্ডগুলো আছে বা কারেন্ট যে নলেজটা আছে সেটা কিন্তু চ্যাট জিপিটির মধ্যে ছিল না। এখন অনেকটা তা কমিয়ে এনেছে, কিন্তু তাও চ্যাট জিপিটি এখনও রিয়েল টাইম ডেটা দিতে পারে না। রিয়েল টাইম মানে আমি যদি বলি আজকের কোনো একটা ঘটনা সেটার সম্বন্ধে আমাকে জানা, তাহলে চ্যাট জিপিটি কিন্তু সেভাবে দিতে পারবে না। সেই জায়গায় জেমিনাই কি হচ্ছে, জেমিনাই যেহেতু একটা গুগলের প্রোডাক্ট, ও পুরো গুগলের এনভায়রনমেন্টটা পেয়ে যাচ্ছে। ও কিন্তু রিয়েল লাইফ আপনাকে ডেটা দিয়ে ট্রেন করানো বলে রিয়েল লাইফ আপনার সলিউশনগুলো দিতে পারে। একদম আজকের যে ঘটনা তার উপর বেস করে কিন্তু সে তার অ্যান্সারটা দিতে পারে। তো এটা হলো জেমিনাইয়ের সবথেকে ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা চ্যাট জিপিটি থেকে জেমিনাইকে আলাদা করে দিচ্ছে। আর কি এভাবে আলাদা হয় চ্যাট জিপিটি থেকে জেমিনাই? চ্যাট জিপিটিও কন্টেন্ট বানাতে পারে, জেমিনাইও কন্টেন্ট বানাতে পারে। চ্যাট জিপিটির আপনি কোশ্চেন পেপার বানিয়ে দিতে বলবেন, জেমিনাইও কোশ্চেন পেপার বানিয়ে দেবে। আর একটা যেটা হলো, এটা জেমিনাইটা হলো মাল্টি মডেল একটা এলএলএম, ঠিক আছে? মাল্টি মডেল বলতে চ্যাট জিপিটিকে আপনি এতদিন পর্যন্ত চ্যাট জিপিটি, যদিও এগুলো সবই আস্তে আস্তে একে অপরকে কপি করে ফেলবে, তো জেমিনাই শুরু থেকেই মাল্টি মডেল সিস্টেমটাকে ফলো করছে। মানে জেমিনাইকে শুধু টেক্সট না, আপনি ইমেজ দিয়েও কোশ্চেন করতে পারেন, আপনি ভিডিও দিয়েও কোশ্চেন করতে পারেন, আপনি আপনার কোনো এক্সেল দিয়েও রিপোর্ট দিয়েও কোশ্চেন করতে পারেন। শুধুমাত্র যে সে আপনাকে কোশ্চেন বা আপনার ইনপুটটা সে যে টেক্সট নেবে এরকম না। তো এক্ষেত্রে চ্যাট জিপিটি কিন্তু শুধুমাত্র আপনার টেক্সট কন্টেন্ট হিসাবে ইনপুট হিসাবে নিত। সে টেক্সট কন্টেন্ট ইনপুট হিসাবে নিয়ে তারপরে সে তার মতো করে আউটপুট দিত। এখন সে ইমেজ আউটপুটও দিতে পারে, কিন্তু জেমিনাই কিন্তু এই জায়গা থেকে অনেকটা এগিয়ে গিয়ে শুরু করেছিল। সে কিন্তু মাল্টি মোডাল সিস্টেম ব্যবহার করেছিল, যেখানে আপনি ইনপুট হিসাবে ইমেজ, টেক্সট, ভিডিও এগুলোকেও দিতে পারেন, ঠিক আছে? তো এই জায়গায় কি কারো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা, আপনারা কি এগুলো কি ফ্রি আর পেড দুটোই কি ডিফারেন্স আলাদা? হ্যাঁ, একদমই। জিপিটি পেড বা জেমিনি? হ্যাঁ, একদমই। দেখুন, প্রত্যেক মানে মাস পরপরই এদের নতুন নতুন মডেল বেরায়, ঠিক আছে? এখন যেরকম চ্যাট জিপিটি 4 ও চ্যাট জিপিটি 5, তো যখন পুরোনো মডেলটা মানে নতুন মডেল বেরাচ্ছে, তখন পুরোনো মডেলটা জেনারেলি কেউ ইউজ করবে না। তো নতুন মডেলটাকে ও প্রিমিয়ামে রেখে দেয়, পুরোনো মডেলটা ছেড়ে দেয় ফ্রি ইউজের জন্য। এভাবেই চলে এসছে। কিন্তু আপনাদের যদি জিওর ফোন থাকে, জিওর কানেকশান থাকে, জিওর কানেকশান, তাহলে কিন্তু জিওর একটা অফার চলছিল, জানি না এখন আছে কিনা, আমারটা ওটা করে ফেলেছিলাম। জিও আপনি যদি 3 মাসের রিচার্জটা করান, তাহলে ও আপনার জেমিনাইয়ের 18 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছিল লেটেস্ট মডেলটা তখন। তো আমি ওটা করিয়ে নিয়েছি বলে আমি লেটেস্ট মডেলটা ইউজ করতে পারি। চ্যাট জিপিটিও এরকম মাঝখানে একটা
1 টাকা দিয়ে আপনার 1 বছরের জন্য তার যে লেটেস্ট মডেলটা সেটাকে ইউজ করতে দিয়েছে। লেটেস্ট মডেল এগুলোর সাবস্ক্রিপশন প্রাইস কিরকম? এগুলো যেরকম এর মনে হয় মাসে 1800 টাকা এরকম কিছু। এগুলো দেখতে এগুলো চেঞ্জ হয়। তো যারা প্রফেশনাল ইউজ করবে তাদের কাছে মাসে 2000 টাকাটা অসুবিধা হওয়ার কথা না, কারণ এত মানে জিনিস বানিয়ে দিতে পারে এত সুন্দরভাবে, তো সেটা আশা করি সে তুলে দিতে হবে। এবার কেউ যদি মানে কেউ যদি এটাকে টেস্টিং বা সাধারণ কিছু কাজের জন্য ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা একটু চাপ হয়ে যায়। তো সেখানে আবার ইউজার্স লিমিট করে রাখে যে 2-3টে কোয়ারির বেশি হয়তো করা যায় না। তো ফ্রি মডেলগুলো ওভাবেই রয়েছে। আবার কিছু কিছু যেরকম ভিডিও বানানোর ক্ষেত্রে ফ্রি মডেলগুলো নেই, ভিডিও বানানো করতে হয়তো পেইড মডেলেই যেতে হবে, প্রো ভার্সনেই যেতে হবে। তো একবার ওইটা দিয়ে সবাই দেখতে পারেন যে আপনারা যারা যারা জিওর কানেকশান ইউজ করেন বা যদি অন্য কারো থাকে অসুবিধা নেই, সেই জিওর কানেকশানের যদি 3 মাসের রিচার্জ করেন তাহলে ওই অফারটা দিচ্ছিল। তো ওটা যদি এখনও থেকে থাকে তাহলে 3 মাসের রিচার্জ করে মানে যে নাম্বারটা দিয়ে করেছেন সেই নাম্বারটা দিয়ে আপনি ওই জেমিনাইতে রেজিস্টার করে ফেলতে পারেন। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, যে আমরা তো এখন মানে ইনিশিয়াল স্টেজে এই ধরনের জিনিসগুলো ধরো ব্যবহার করা শিখছি বা তোমার কাছ থেকে এগুলো শিখবো, তো সেই ক্ষেত্রে বলছি যে মানে যেরকম ভাবে আমরা শিখবো, আমাদের ইচ্ছা আছে ধরো ফ্রিল্যান্সিং বা এগুলো থেকে কিছু মানে ইনিশিয়াল স্টেজে কিছু ইনকাম করার, তো সেই ক্ষেত্রে তো আমাদের প্রথমে ইনকামটা তো অনেক জেনারেট হবে না বা খুব সামান্য থাকবে, কাজ পেতেও কিছুদিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কি আমরা মানে ফ্রি ভার্সনগুলো দিয়ে কি আমাদের কাজ চালানো সম্ভব হবে? ওই ফ্রি ভার্সন অনেক আছে, মানে অনেক এরকম মডেল আছে যে শুধুমাত্র ইমেজ জেনারেটের জন্য যে জেমিনাই না, চ্যাট জিপিটিও যে ইমেজ জেনারেশন করতে পারে, জেমিনাইও করতে পারে, এরকম আরও অনেক, মানে সবাই কম্পিটিশনে লেগে গেছে। এবারে দেখা যাচ্ছে যে একটা সময় জেমিনাই বেস্ট ছিল, এখন চ্যাট জিপিটি আবার বেস্ট হয়ে যাচ্ছে। মানে মডেলগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কত ভালো রিয়েলিস্টিক, যেরকম আমি চাইছি একদম ঠিক সেরকমই আমার ইমেজ বানিয়ে দিচ্ছে, বা আমি যেরকম কন্টেন্ট চাইছি ঠিক সেরকমই বানিয়ে দিচ্ছে। তো তার উপর বেস করে মানুষ কোনো সময় চ্যাট জিপিটি চুজ করছে, কোনো সময় জেমিনাই চুজ করছে। তো ওই এবার চ্যাট জিপিটি হয়তো আমি যেরকম আমাকে একটা সুবিধা দিয়েছে, 1 টাকায় আমি 1 বছর চালিয়ে দিলাম, বাদ দিতে পারবো। তো এরকম খুঁজতে হবে যে কোনো জায়গায় হয়তো দেখা গেলো লগ ইন আবার রেজিস্ট্রেশন করলি, সেখানে দেখা গেলো তোকে বললো যে প্রতিদিন 10টা করে ইমেজ বানাতে পারবি। তো এই জায়গাটা দিয়ে তুই যদি 10টা ইমেজের মধ্যে নিজের কাজ করে নিতে পারিস তাহলে হয়ে যাবে। কিন্তু আমি অলওয়েজ বলবো, কারণ ওই জায়গায় গিয়ে একটা জায়গায় আটকে যেতে হয়। একটা মানে ক্লায়েন্টের কাজ নিলাম, আমি দেখলাম যে 10টা ইমেজে হলো না, কারণ আমি ক্লায়েন্ট এত এডিট করতে বললো 10 11 বারের জায়গায় গিয়ে আর ফ্রিতে হচ্ছে না, পেইড নিতে বলছে, তখন তো এবার আটকে যাবে কাজটা। তো নিজের উপর ভরসা রাখলে আশা করি যে টাকাটা মানে কোনো একটা তোমার এআই টুল নেয় সেই টাকাটা উঠে আসবে। মানে আমি সেই প্রসেস দেখিয়ে দিতে পারি যে এইভাবে করলে তুই ওইটুকু রিস্ক নিতে পারিস যে আমার মাসে 2000 টাকা যাবে, কিন্তু মাসে আমি 5000 টাকা বা 10,000 টাকার কাজ তুলে আনতে পারবো। বিষয়টা এখানে কিন্তু টুলস না, বিষয়টা হলো এখানে হলো কিভাবে কাজ পেতে হয় বা কিভাবে কাজ মানে কিভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে হয় সেটা শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টুল তুই না জানলেও তুই অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারবি, কিন্তু কাজটা তো আগে ধরতে হবে। বুঝতে পারলাম? ধর কথা তুই তোর কাছে টুল নেই, ঠিক আছে, দাদা বলছি যে আমি না ওই 3 মাসের সাবস্ক্রিপশনটাই মানে আগে থেকে না প্রায় মানে অনেক দিন থেকেই রিচার্জ করছি, প্রায় 1 বছর আগে থেকেই আমি ওই 3 মাসের ওইভাবেই রিচার্জ করি। মানে আগে তো 799 ছিল, তারপরে বেড়ে বেড়ে সেটা 899 এরকম করেই তো বেড়েই যাচ্ছে রিচার্জ জিওর। কিন্তু আমি না এই ধরনের কোনো গুগল পে দিয়ে করেছিলাম, ফোন পে দিয়েও তার আগে করেছিলাম, আমি কিন্তু এই অফারটা না পাইনি। না ওটা সবার জন্যই আছে। মানে এবার ওটা তুই একটু গুগলে গিয়ে সার্চ করিস যে জেমিনাই অফার ফর জিও সাবস্ক্রাইবার বা এরকম কিছু, ঠিক আছে, তো
ও দেখবি দেবে, গুগলে বলে দেবে, বা জেমিনাইতে সার্চ করলেও জেমিনাই বলে দেবে এইভাবে এইভাবে করো, তখন তুই ওই প্রসেসটা ফলো করে দিবি। আমার যদি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি পলাশ সরকার। হ্যাঁ আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। হ্যাঁ আমি আমার 50+ এজ। হ্যাঁ আমি জাস্ট শেখার জন্য যেটা জয়েন করেছি, হ্যাঁ এই যে জিও কানেকশন যেটা বলছেন, এটা ওই মাই জিও অ্যাপ আছে, সেখানে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে। একদম মানে একদম। একদম জেমিনিটা অ্যাক্টিভেট করতে হবে। আমি করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি যে ইউজটা জানি না। আমি চ্যাট জিপিটি টুকটাক ইউজ করি অফিসিয়াল পারপাসে, কিন্তু এই জেমিনি কিভাবে ইউজ করতে হয় এর ব্যাপারটা আমার বুঝতে হ্যাঁ পারি। হ্যাঁ এই ক্লাসের মধ্যে আমরা আস্তে আস্তে শেখাবো প্রত্যেকটাই, যাতে আপনার ফুল ইউজটা করতে পারেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে। তো ওইটা যারা যারা করছে, জিও আছে যাদের বাড়িতে, অন্য কারোর থাকলেও অসুবিধা নেই, সেই নাম্বারটা দিয়ে আমরা রেজিস্টার করে নিতেই পারি। মাই জিওটা থাকতে হবে, মাই জিও তো আশা করি সবারই মোবাইলে থাকে। তো ওখান থেকে কিছুই না, হ্যাঁ করা যায়। এবার অনেকে হয়তো জানে না, এবার কিছুই না, এখন এত সুন্দর জিনিস চলে এসছে, আমি একটা চ্যাট জিপিটি বা জেমিনাইকে বললেই ও পুরো প্রসিডিওরটা বলে দেবে। তো ওইটা দেখে দেখে আমারও এখন মনে নেই, ওই আমিও ওরমভাবেই করেছিলাম, জেমিনাই বা চ্যাট জিপিকে জিজ্ঞেস করেছিলাম, বলে দিয়েছিল এখানে এখানে যাও, আপনি বললেন বলে আমার মনে পড়ে গেল। তো যাই হোক, মাই জিওতে দিয়েই করতে হবে, ঠিক আছে? তো এটা দেখে নিস, যদি না হয় আমাকে বলবে, যে যার হবে না, আশা করি অনেকেরই এখানে জিও কানেকশান আছে, যাদের হবে না তারা আমাকে বললেই আমি যতটা পারি হেল্প করে দেবো। কারণ আমার যখন দিচ্ছে ফ্রিতে, আমি যখন 1.5 বছর পাচ্ছি, তাহলে আমি কেন ইউজ করবো না? আর চ্যাট জিপিটির ক্ষেত্রে 1 টাকা ছিল, এরকম ক্রেডিট কার্ড থাকতো, হ্যাঁ ওখানে একটা মনে হয় ক্রেডিট কার্ডের ব্যাপার ছিল, ক্রেডিট কার্ড থাকলেও 1 টাকা ক্রেডিট কার্ড থেকে কাটবে, ক্রেডিট কার্ডটা স্টোর করে রাখবে, যাতে পরের বছর ওই প্রতি মাসে যে টাকাটা হয় সে টাকাটা কাটতে পারে। এবার অন্য ক্রেডিট কার্ড যদি অ্যালাউ করে, মানে তা তোমাকে অ্যালাউ করে, তাহলে তুমি ওটা দিয়ে করে নিতে পারো। তো এখন চ্যাট জিপিটিটা আছে নাকি আমি জানি না, কিন্তু জেমিনাইটা ছিল রিসেন্টও কিছুদিন আগে আমি দেখেছিলাম। তো এবার আমরা একটুখানি প্রত্যেকটা আলাদা আলাদা এআই টুলগুলো আছে সেগুলোর সম্বন্ধে একটু হালকা জেনে নিই। এগুলো আমরা আরও ডিপলি শিখবো, কিন্তু সবকটা শিখবো না। তো জেমিনাই আর চ্যাট জিপিটি তো মোটামুটি আমরা একই রকম দেখেছি, কিন্তু যাদের মনে হবে আমাকে রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করতে হবে, তারা কিন্তু জেমিনাই ইউজ করবে। আবার চ্যাট জিপিটি কন্টেন্ট লিখতে খুব ভালো পারে, জেমিনাইয়ের থেকেও ভালো। জেমিনাই অনেক সময় একটু বেশি লিখে ফেলে, চ্যাট জিপিটি খুব স্পেসিফিকভাবে টু দ্য পয়েন্ট আমাকে কিন্তু সামারাইজড ওয়েতে আমার কোনো কন্টেন্ট বানিয়ে দিতে পারে। যদিও এগুলো নির্ভর করছে আমি কি প্রম্পট দিচ্ছি তার ওপর। প্রম্পট এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবার প্রথম শিখব। আমরা এতদিন যা করেছি, নিজের ইচ্ছা মতো যা মাথায় কোশ্চেন এসছে, গুগলকে যেভাবে জিজ্ঞেস করতাম সেভাবেই আমাদের এআই টুলগুলোকে জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু এভাবে এআই টুলগুলো ইউজ করা হয় না। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হলো প্রম্পট। তো প্রম্পটটা মানে প্রশ্ন করা, এই জন্য আমিও অ্যাজ এ টিচার আমিও স্টুডেন্টদের বলি, বোঝার থেকেও বেশি ভালো, মানে শোনা মুখস্থ করার থেকে বেশি ভালো হলো প্রশ্ন করতে শেখা। প্রশ্ন করা এমন একটা জিনিস যে এটা যারা শিখে যাবে তারা কিন্তু জীবনে অনেক দূর এগাবে। তো আজকে আমি দেখতে পাচ্ছি যে এই এআই কত কি আমি জানলাম, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমি কি আদৌ প্রশ্ন করতে জানি ঠিকভাবে। এবার প্রশ্নের ফরমেশন করাটাই আসল। প্রশ্ন একটা সিম্পল প্রশ্ন হয় এবং সেই প্রশ্নের অ্যান্সার তাহলে সে সিম্পলভাবেই দেবে। আবার প্রশ্ন অনেক ডিটেলভাবেও করা যায়, যখন ডিটেলভাবে করবে তখন ডিটেলভাবেই সে অ্যান্সার দেবে। তো প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তোমার এআই টুল ব্যবহারের সফলতা, ঠিক আছে? সেটা আমরা শিখব। তো যেটা বলছিলাম, জেমিনাই আমাকে রিয়েল টাইম ডেটা নিয়ে অ্যান্সার দেবে। এরপরে যেটা আছে, আর একটা আছে পারপ্লেক্সিটি। এটাকে এখন বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের অল্টারনেটিভ। আমরা গুগলে যে কাজটা করতাম সেটা গুগলে আর করবো না, সেটা পারপ্লেক্সিটিতে করব। পারপ্লেক্সিটি আলাদা কোন জায়গাটাতে? পারপ্লেক্সিটিতে আমরা জেনারেলি রিসার্চ রিলেটেড কাজ, যেখানে আমার সোর্সটা কোথায় সেটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি চ্যাট জিপিটি জেমিনাইকে আমি যদি কোনো প্রশ্ন করি, সেখানে ওরা বিভিন্ন সোর্স থেকে নিয়ে তার একটা সামারি করে অ্যান্সার দেয়। কিন্তু পারপ্লেক্সিটির সুবিধা আছে যে আমাকে ও সোর্সেরও লিঙ্ক দিয়ে দেবে, যে আমি এখান থেকে এই
ডেটা কালেক্ট করেছি। কারণ অনেক সময় আমাদের অনেক ডকুমেন্টেশন বা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে সোর্সটা জানাটা জরুরি, কারণ আমাকে তো প্রুফ করতে হবে। চ্যাটজিপিটি জেমিনি একটা কিছু লিখে দিয়ে দিল, আমি সেটাকে দেখে লোকজনকে বলতে শুরু করলাম, লোকজন যখন আমাকে একটু কোশ্চেন করলো, আমি তারপরে বললাম আমি তো এটা চ্যাটজিপিটি থেকে জেনেছি, তখন সবাই হাসবে কিন্তু। তো তখন পারপ্লেক্সিটি আপনাকে কিন্তু বাঁচাবে। পারপ্লেক্সিটির থ্রু দিয়ে আপনি সেই কোন সোর্স, কোন বই থেকে নিচ্ছে না কোন লিঙ্ক থেকে নিচ্ছে সেটা দিয়ে দেবে। তার সোর্স দিলে কিন্তু আপনার কন্টেন্টের অথেন্টিকেশন অনেক বেড়ে যাবে। আপনি যখন কোনো বক্তব্য রাখেন তখন যদি আপনি কোথা থেকে বক্তব্যটা আপনি পেয়েছেন বা আপনার সোর্সটা কি সেটা যদি জানান, তাহলে কিন্তু আপনার ওপর আপনার বক্তব্যের উপর মানুষের ট্রাস্ট অনেক বেড়ে যাবে। তো এক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা পারপ্লেক্সিটিকে ইউজ করবো। যেরকম সাংবাদিকদের খুব ইউজ করতে হবে। সাংবাদিকরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলো এটা কোথায় হয়েছিল, কী হয়েছিল, চ্যাটজিপিটি দিয়ে দিল, কিন্তু যখন সাংবাদিকদের কেউ চেস করবে যে আপনি এটা কোথা থেকে পেয়েছেন, এই খবর তো ভুয়ো খবর হতে পারে, তখন চ্যাটজিপিটি বললে তো হবে না, তখন বলতে হবে আমি এই ওয়েবসাইটের এখান থেকে ইনফরমেশনটা পেয়েছি, বা এই বইতে এই এত নাম্বার পেজে এই কথাটা লেখা আছে। তো সাংবাদিক, গবেষক যারা রিসার্চ করছে এবং যারা এডুকেশন লাইনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু পারপ্লেক্সিটিটা অনেক বেশি ইউজ করা উচিত। বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, আমরা এখন এই স্টক মার্কেট রিসার্চের জন্য কি পারপ্লেক্সিটি ভালো? আপনার যেটা লাগবে হলো রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ, এক্ষেত্রে জেমিনাই বেস্ট হবে আমার মনে হয়। কারণ রিয়েল টাইম ডেটা না হলে আপনি যদি একদিনের পুরোনো ডেটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার যে প্রেডিকশনগুলো সেগুলো তো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, জেমিনাই বেস্ট। হ্যাঁ, তো পারপ্লেক্সিটি আপনাকে ওই বললাম যে রিসার্চ লেভেলের কাজ যদি করতে হয় আপনাকে, তখন কিন্তু পারপ্লেক্সিটি আপনাকে হেল্প করবে। একটু ধরুন, আমি একটু চার্জ আমি একটু আসছি। Battery low. Battery low. Power off. Welcome to New Republic. Fox mode. আচ্ছা, হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে? হ্যালো, একটু আগে শোনা যাচ্ছিল না স্যার। হ্যাঁ আমি হ্যাঁ, এবারে যেটা হলো যে মিড জার্নি, এই এআই দিয়ে ছবি তৈরি করা, এটা আমাদের বেশি পপুলার হয়েছিল কিন্তু জেমিনাই আসার পর। জেমিনাই ন্যানো ব্যানানা বলে একটা যখনই একটা অ্যাপ্লিকেশন আসলো, জেমিনাইয়ের মধ্যে একটা মডেল, তখন মানুষ খুব সুন্দর সুন্দর ছবি বানাতো। সে একটা শাড়ির অ্যাডের একটা মানে খুব শাড়ি দিয়ে ছবি, মানে খুব ভাইরাল হয়েছিল, সবাই নিজেকে শাড়ি দিয়ে ছবি তৈরি করছিল। তো সেটা খুব ভাইরাল হয়েছিল এই আমাদের জেমিনাইয়ের যে ন্যানো ব্যানানা, সেই ন্যানো ব্যানানা মডেলটা দিয়ে। তো এখন আরও বেটার মডেল চলে এসছে, কিন্তু জেমিনাইয়ের আগে ইমেজ বানানোর জন্য বিশেষ করে ডিজাইনার যারা আছে, শিল্পী যারা আছে, অ্যানিমেটেড ছবি যারা চাইছিল, তারা কিন্তু মিড জার্নি ব্যবহার করছিল। তো মিড জার্নি ওই ডিসকর্ড বলে একটা সার্ভার আছে, তার থ্রু দিয়ে মিড জার্নি অ্যাপ্লিকেশানটা ইউজ করতে হতো। তো এখনও মিড জার্নি ইউজ করে, সেটা একটুখানি আর্টিস্টিক, রিয়েলিস্টিক ছবি বানানোর জন্য, আর্টিস্টিক, বিশেষ করে রিয়েলিস্টিক বলছি, আর্টিস্টিক ছবি বানানোর জন্য কিন্তু মিড জার্নি ইউজ করে। এবং মিড জার্নিতে সুবিধা হলো একটা, আপনি প্রম্পট দেবেন, সেই প্রম্পট রিলেটেড ও মাল্টিপল ছবি দেবে বিভিন্ন ডিজাইনে। এবার যেটা পছন্দ সেটাকে আপনাকে চুজ করলে তার ভ্যারিয়েশনে আবার আপনি বানাতে পারবেন, কালার চেঞ্জ করে বিভিন্নভাবে। তো মিড জার্নি আমরা পরবর্তীকালে জানবো, এটা থেকে বেশি আমরা জেমিনাইকেই ইউজ করবো, কারণ আমাদের যে কমন কাজগুলো আছে, আমরা ধরে নিচ্ছি যে এখন আমরা
অত আর্টিস্টিক কিছু শিখবো না, আমাদের রেগুলার লাইফে যে ধরনের ছবিগুলো লাগে সেগুলো আমার বানাতে হবে। সেক্ষেত্রে ChatGPT Gemini দিয়েই আমাদের হয়ে যাবে। ভিও বলে যেটা আছে সেটা হলো এআই ভিডিও তৈরি করার জন্য, ছোটো ছোটো ক্লিপ ভিডিও আমাদের মার্কেটিং রিলেটেড বা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন রিলেটেড যদি ভিডিও বানাতে হয়, ওই গুগলের একটা মডেল আছে, কিন্তু এটা পেইড, মানে এটা ফ্রিতে মনে হয় খুব একটা দেয় না, পেইড। আর যেটা শিখবো ক্যানভা এআই। ক্যানভা আগে মানুষ খুব ইউজ করতো, কিন্তু ক্যানভাতে আমরা জেনারেলি ধরে ধরে বানাতাম, মানে ধরে বলতে ওখানে অনেক টেমপ্লেট পাওয়া যায় আগে থেকেই ডিজাইন করা। যদি আপনার মনে হয় যে আপনি একটা রেস্টুরেন্টের ব্যানার বানাবো, তো রেস্টুরেন্টের এরকম 1000টা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলোকে ধরে ধরে আমরা যে জায়গাগুলো মডিফাই করার দরকার সেগুলোকে এডিট করে করে ক্যানভা দিয়ে বানাতাম। তো ক্যানভার মধ্যে যখন এআই চলে আসলো, তখন আর ক্যানভাতে আমরা ওইটাও আর করতে হচ্ছে না। ক্যানভাতে লিখে দিলাম যে আমাকে এরকম একটা রেস্টুরেন্টের এরকম টেমপ্লেট লাগবে যেখানে এই আছে, ক্যানভা আবার সেই যে ওর কাছে যে হিউজ অ্যামাউন্ট অফ লাইব্রেরি আছে, মানে লাইব্রেরি বলতে ইমেজ লাইব্রেরি, সেই ইমেজ লাইব্রেরিগুলোকে নিয়ে ও সুন্দর একটা নতুন একটা ডিজাইন বানিয়ে দিল, যেটা কিনা ওর ইমেজ লাইব্রেরিতে নেই। তারপরে আমরা ওটার উপর আবার কিছু লিখে এডিট করছি, প্রম্পট দিয়ে দিয়েই হয়ে যাচ্ছে। মানে আমাকে যে ডিজাইন স্কিলটা মিনিমাম লাগতো সেইটাও লাগছে না। সবার আগে মানুষ ফটোশপ শিখতো, সেই ফটোশপের টুল শিখতে শিখতেই মানুষের 2-3 মাস লেগে যেত, তারপরে এক্সপার্ট হতে গেলে আরও 2-3 বছর লেগে যেত। তো সেই ফটোশপকে ক্যানভা চ্যালেঞ্জ দিয়েছিল যে আমার কাছে অলরেডি অনেক টেমপ্লেট আছে, না এখান থেকে দেখে দেখে তোমার যেটা ভালো লাগে। তার ফটোশপ যারা ডিজাইনার ছিল তাদের চাপ হয়ে গেছিলো যে আমি এত বছর ধরে খেটে খুঁটে 2-3 বছর দিয়ে যেটা শিখলাম সেটা ক্যানভা এত সহজে মানুষকে বানাতে দিচ্ছে। তো এখন ক্যানভা আরও সহজ হয়ে গেছে, এখন ওইটুকু ক্যানভার মধ্যে যে টুলগুলো আছে সেগুলোও শেখার দরকার নেই, শুধু ক্যানভাকে বলো তোমার কল্পনা কি আছে, ক্যানভা কিন্তু সুন্দর সুন্দর ইমেজ বানিয়ে দেবে। এবং ক্যানভার সুবিধা হলো গুগল বা ChatGPT-তে আমি যে ইমেজগুলো বানাবো সেগুলোকে ধরে আবার এডিট করা যায় না, ঠিক আছে, লিখে লিখে এডিট করতে হয়। ক্যানভাতে কিন্তু আমাকে বানিয়ে দিল ইমেজটা, আবার মনে হলো যে একটা বানান ভুল আছে, সে বানানটার জন্য আবার আপনাকে প্রম্পট দিতে হবে না, আপনি ওইখানে বানানটা গিয়ে এডিট করে দিতে পারবেন। তো ক্যানভা এই সুবিধাটার জন্য মানে গুগলের জেমিনাই বা ChatGPT থেকে আমরা ক্যানভা ইউজ করতে পারি। আমাদের সামান্য যদি এডিট করতে হয় এআই জেনারেটেড ইমেজকে, আমরা খুব সহজে ক্যানভা দিয়ে পারবো। তো এই টুলগুলো কিন্তু আমরা শিখবো, জানবো। থার্ড যে টুলটা ছিল ওটা একটু যদি বলেন। হ্যাঁ, থার্ড যেটা ChatGPT এর পরে যেটা রয়েছে ক্লাউড। হ্যাঁ ক্লড, হ্যাঁ এই ক্লডটা এখন সবথেকে পপুলার। ক্লডটার মধ্যে অনেক কিছু করা যায়। ক্লডের মধ্যে আমরা এজেন্টও বানাতে পারি। ক্লডে আমি আমার নিজের একটা আলাদা এজেন্ট বানিয়ে দিলাম, মানে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম, যে কিনা আমায় হেল্প করবে। মানে তাকে আমি প্রতিদিন ট্রেন করব যে কথার কথা তুই এডুকেশন টিচার, এবার তুই চাইছিস তোর নিজস্ব একটা নলেজ রয়েছে, সেই নলেজটা এআই জেনারেলি নেই, কিন্তু তুই তোর মতো করে শিখেছিস, তুই চাইছিস যে তোর একটা অ্যাসিস্ট্যান্ট বানাতে। তো তুই ওখানে তোর স্কিলগুলোকে তুই ডকুমেন্ট করে যদি লিখে দিস, PDF আকারে হোক, কোনো টেক্সট আকারে হোক, সেটা থেকে ও কিন্তু ট্রেন্ড হয়ে যাবে। ট্রেন্ড হয়ে গিয়ে এরপর তুই যে ধরনের কন্টেন্ট বানাবি সেখানে গিয়ে তোর ছাপ থাকবে, তোর যে ধরনের তুই পড়াস বা তুই যে ধরনের কন্টেন্ট বানাস তার ছাপ বেশি থাকবে, রাদার দ্যান বাইরের যে কন্টেন্টের প্রভাব সেটা কিন্তু কম থাকবে। বুঝতে পারলাম বিষয়টা? তো ক্লড একটা বড় জিনিস, ওটা মানে শিখতে গেলে আলাদাভাবে শিখতে হবে, ঠিক আছে। তো ক্লডটা জেনারেলি আমি এখন শেখাবো না। ক্লডটা যদি পরবর্তীকালে কেউ ইন্টারেস্টেড হয় ক্লড শিখবো। ক্লড দিয়ে অনেক কিছু করা যায়, মানে ইভেন মানে দুটো আলাদা মডেলের মধ্যে কানেকশন তৈরি করা যায়। এর কাজটা ওকে পাঠিয়ে দেবে, ও আবার ওর কাজটা একে পাঠিয়ে দেবে। তো এরকম অনেক কিছুই আছে যেগুলো ক্লড দিয়ে আমরা করতে পারি। তো ক্লড আলাদা একটা মানে আমার কোর্স লাগবে যেটা ক্লডের জন্য, এবং ক্লড তারা ইউজ করবে যারা সত্যিকারের প্রফেশনালি এগাবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে একটা আইডিয়া দিলাম যে আমরা যে 2-1টা শুনেছিলাম তার বাইরে অনেক আছে, এর বাইরেও আরও আছে যেগুলো হয়তো এখানে আমার নেই। তার মধ্যে আছে গামা এআই। গামা এআই যে আমি যে নোটটা বানিয়েছি দেখতেই পাচ্ছিস যে মেড উইথ গামা,
ঠিক আছে, যদিও আমি পেইড ভার্সন নিইনি বলে আমাকে এরকম ওয়াটারমার্ক দিয়ে রেখেছে। তো আমি এই যে সুন্দর করে এটাকে বোল্ড করে লেখা, এই যে সুন্দর করে টেবিল বানানো, এগুলো আমি কিছুই কিন্তু নিজের হাতে করিনি। আমি কন্টেন্টটাও এমনকি বলিনি, আমি একটা প্রম্পট লিখে দিয়েছিলাম যে প্রম্পটের মধ্যে বলা আছে যে আমার এই কন্টেন্টগুলো যেন থাকে। এবার কন্টেন্ট তুমি তোমার নেট থেকে খুঁজে এনে দিয়ে দাও। তো ওর মতো করে খুঁজে এনে আমাকে 5 মিনিটের মধ্যে, এই 5 মিনিটও লাগেনি, 2-3 মিনিট লেগেছে, 2-3 মিনিটের মধ্যে আমাকে 10টা স্লাইড বানিয়ে দিয়েছে। কারণ আমার মনে হলো যে একটা এরকম স্লাইড দিয়ে পড়লে ভালো হয়, তো হঠাৎ করে আজকেই মনে পড়েছে, তো আমি বানিয়ে নিলাম 5 মিনিটে। তো এইটা গামা এআইটা জানা থাকলে কিন্তু যে যার নিজের সাবজেক্ট, সেই সাবজেক্টে খুব সহজে এরকম পিপিটি বানিয়ে পড়াতে পারে। এরপরে এগুলো তো আমরা শিখছি, কিন্তু এরপরে যে বিপ্লবটা আসছে সেটা হলো এআই এজেন্ট। আরেকটা কি আছে, নোটপ্যাড নাকি একটা নোটপ্যাড আছে, নোটবুক ও নোটবুক এলএম, এটা এখানে নেই। হ্যাঁ, নোটবুক এলএম আছে, সরি। নোটবুক এলএমটা কি? নোটবুক এলএম হলো আপনার বড় বড় পিডিএফ। ধরুন আমরা তো এখন অনেক বইয়ের ডিজিটাল ভার্সন পেয়ে যাই, পিডিএফ। ধরুন আমার একটা ইঞ্জিনিয়ারিং বই আছে, সেই ইঞ্জিনিয়ারিং বইয়ে একটা পিডিএফ আমি পেলাম, এবারে আমি ওটাকে নোটবুক এলএমে আপলোড করে দিলাম। নোটবুক এলএম আমার হয়ে বইটা পড়বে, আমি পড়ছি না। এবার আমার পরীক্ষার আগের দিন দরকার এর সামারি, বা প্রত্যেকটা চ্যাপ্টারের মেন কোশ্চেনগুলো কী কী, তার অ্যান্সার কি জানা। তো আমি ওইভাবে প্রম্পটটা লিখে দেবো, ও আমার হয়ে খুব সুন্দর বইটা পড়ে প্রতিটা চ্যাপ্টারের যে মেন কোশ্চেনগুলো আছে সেগুলো দেবে এবং তার অ্যান্সারটাও দিয়ে দেবে। পড়বে ও, সামারি করে দেবে আপনি শুধু ওই সামারিটা পড়ে পরীক্ষা দিয়ে, মানে এগুলো একটু যখনই আমি ডেপথে কাজ করবো তখন এসব করবো না, কিন্তু পরীক্ষায় আমার পাস করতে লাগবে ধরুন কথার কথা, বা মোটামুটি একটা ওভারভিউ দরকার, তাড়াতাড়ি আমার জানতে লাগবে, কোনো একটা বই তাড়াতাড়ি পড়তে লাগবে, সেক্ষেত্রে আপনি এই এআই অ্যাসিস্ট্যান্টটাকে নিতে পারেন, যে কিনা আপনার হয়ে মানে হতেই পারে এরকম আপনি বড় একটা সেলস রিপোর্ট রয়েছে, সেই সেলস রিপোর্ট থেকে আপনি একটা সামান্য একটা রিপোর্ট চাইছেন, বা একটা ছোট্ট চার্ট বানাতে চাইছেন, তখন তাহলে তো আপনাকে পুরো বসে বসে ওই সেলস রিপোর্টটা পড়তে হবে। তো ওই পড়া, ওই বোঝা আপনাকে নিতেই হবে না, আপনি শুধু তার মতো করে প্রম্পট দিয়ে দেবেন, যেটুকু দরকার ও ওইটুকুই ওখান থেকে বেছে নিয়ে আপনাকে রিপোর্ট বানিয়ে দেবে বা আপনাকে চার্ট বানিয়ে দেবে। তো এটা নোটবুক এলএমে খুব ভালো হয়। বোঝাতে পারলাম? জন্য ভালো, মানে ধরুন ক্লাস 10 এর পরে করছিলাম, হ্যাঁ, এগুলো পাঠিয়ে দেবেন না। ধরুন আপনার ছেলে ক্লাস 10-এ পড়ছে, এবার ও একটা বড় পিডিএফ পেলো, কোনো একটা অন্য একটা রাইটারের বই, তো এরকম করতেই পারে, দুটো বইয়ের পিডিএফ আছে যেটা ও জেনারেলি পড়ে, আর একটা অন্য একটা বই আসলো, এবার দুটো পিডিএফকে আপলোড করে দিল, এবার বলে দিল এই দুটো পিডিএফের প্রত্যেকটা চ্যাপ্টারে আনকমন কোশ্চেনগুলো দুটোর মধ্যেই নেই, এরকম কোশ্চেনগুলো আমাকে বার করো। কমন কোশ্চেন ও তো পড়েই ফেলেছে, আনকমন কোশ্চেন এটা এই বইটায় আছে ওই বইটায় নেই, বা ওই বইটায় আছে এই বইটায় নেই, তো সেগুলোকে আমাকে শর্ট লিস্ট করে দাও। আপলোড করে দিয়ে বললো লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনগুলো আমাকে, ধরুন বইয়ের মধ্যে মানে বিক্ষিপ্তভাবে আপনার 5 ইয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে, তার অ্যান্সারও রয়েছে, তো পুরো বইটা পড়ে খুঁজে খুঁজে ও করবে, ওই পিডিএফটাকে আপলোড করে দিয়ে বললো যে আমাকে 5 ইয়ার্সের যা কোশ্চেন এসছে আর যা অ্যান্সার এখানে লেখা আছে এই বইটার মধ্যে, সেগুলোকে আলাদাভাবে আমাকে দিয়ে দাও। পুরো পিডিএফটা ও পড়বে, মানে এআই পড়বে, আপনি যেটুকু দরকার সেটুকু ওকে বলে দিলে ও সেটুকুই কিন্তু আপনাকে দেবে। এক্ষেত্রেও কিন্তু প্রম্পটটা ইম্পর্টেন্ট, আপনি কি তাকে জিজ্ঞাসা করছেন বা কী করতে বলছেন। তো যাই হোক, আমরা এখন যে লেভেলে আছি সেটা খুব, মানে সেটার যুগও আস্তে আস্তে হয়তো শেষ হবে। এরপর যেটা আসবে সেটা হলো এআই এজেন্ট। আমরা এআই অ্যাসিস্ট্যান্টকে কীভাবে ব্যবহার করব সেটা এগুলো দিয়ে শিখছি, কিন্তু এখন মানুষ যেটা শিখছে, মানে যারা অলরেডি মোটামুটি এআই সম্বন্ধে জেনে গেছে, বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে কাজ করতে, তারা কিন্তু এআই এজেন্ট বানানো শিখছে। এই এআই এজেন্ট কিন্তু একটা খুব সুন্দর জিনিস, এটা
অনেকে জব খেয়ে নেবে, ঠিক আছে? কীরকম? আপনি ধরুন কথার কথা গরমের ছুটিতে আপনি কোথাও ঘুরতে যাবেন, তো এতদিন আপনি যে এআই টুলগুলো ইউজ করেছেন সেই এআই টুলগুলো থেকে আপনি কি করবেন? আপনি চ্যাটজিপিটি বা জেমিনাইতে গিয়ে বলবেন যে আমি এরকম গরমের ছুটি আছে আমার 7 দিন, আমার কোথায় কোথায় ঘুরতে যাবে তার লিস্ট দাও। সে দিল লিস্ট, আবার সেই লিস্ট পড়ে আপনার মনে হলো এটা ভালো লাগছে, কথা দার্জিলিং যেতে আমার মনে হচ্ছে ঠিক আছে দার্জিলিং যাব। এবার দার্জিলিং লিখে আপনি আবার একটা প্রম্পট লিখলেন যে দার্জিলিংয়ে যে গেলে আমি কোথায় থাকবো, কোথায় বেস্ট হোটেল, কেমন খরচ, সেগুলো আমাকে দাও, বাজেট দাও, এরম দাও, সব বললেন, এই ইনফরমেশন পেলেন। এবার এখানে আপনি যা বলবেন সেই হিসাবে ওইটুকু কাজ করবে। এআই এজেন্ট কি করবে? এআই এজেন্টকে আপনি সব কাজ বলে দেবেন না, আপনি শুধু বলে দেবেন আপনার গোলটা। দেখো গরমের 7 দিন ছুটি আছে, আমার এই জায়গাগুলো ভালো লাগে, তুমি বেস্ট জায়গা চুজ করে ইভেন বুকিং টুকিং সব কিছুই করে দাও, আমি যেন ঘুরতে যেতে পারি। এআই এজেন্ট আপনার হয়ে প্রথমে সার্চ করবে, চ্যাটজিপিটি হোক, যে কোনো একটা মডেল নিয়ে হোক, সার্চ করবে যে এই সময় এই 7 দিনে বেস্ট ওয়েদার কোথায় থাকছে, সেই হিসেবে ও কতগুলো জায়গা শর্টলিস্ট করবে। আপনার যদি প্রিভিয়াস নলেজ ওর থাকে যে আপনি কোথায় কোথায় ঘুরেছেন, এআই টুলসগুলোর মধ্যে একটা জায়গা আছে যেখানে আপনার মেমোরি আছে, মেমোরি বলে একটা জিনিস আছে, সেই মেমোরিতে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু লিখে রাখতে পারেন, আপনার প্রেফারেন্সগুলো, আপনার ক্যারেক্টারিস্টিক্সগুলো, আপনি কি পছন্দ করেন, এগুলো দিয়ে রাখলে কি সুবিধা, এআই যখন নিজের অ্যান্সার দেবে তখন আপনার মতো করে দেবে, আপনার যেগুলো সুইটেবল লাগবে সেগুলো নেবে। তো এই মেমোরিতে আপনি যদি এটা লিখে রাখেন তখন ও কী করবে, আপনার চয়েস অনুযায়ী, আর ওই 7 দিনে কোথায় ওয়েদার ভালো আছে তার ওপর একটা রিসার্চ করে ওই ডিসিশান নেবে মোটামুটি, কিন্তু জানাবে অবশ্যই আপনাকে যে আমি এরকম দেখলাম যে 7 দিন এই জায়গার ওয়েদার খুব ভালো থাকবে এই 3টে জায়গায়, তো আপনার প্রিভিয়াস নলেজ থেকে আমার মনে হলো দার্জিলিংটা আপনি বেশি প্রেফার করবেন, তা আমি দার্জিলিংয়ের জন্য কিন্তু বুক করছি। এবার আপনি জাস্ট পারমিশনে হ্যাঁ ঠিক আছে করো, ও কী করবে সঙ্গে সঙ্গে এবার দার্জিলিংয়ে ওই সময় হোটেলগুলো দেখবে, দেখে আপনার ওই বললাম আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি যদি ধরুন 3 স্টার হোটেল থাকেন তো 3 স্টার হোটেলের সঙ্গে কমিউনিকেট করে দরাদরি করে হোটেল বুকও করে দেবে, ঠিক আছে? বুক করে আপনাকে বুকিংয়ের যে ইনফরমেশনটা সেটা আপনাকে মেল করে দেবে। ওদিক দিয়ে আপনি যদি ফ্লাইট বা কথা ট্রেনে যান, সেই ট্রেনের বুকিংও করে দেবে, করে দিয়ে আলটিমেটলি আপনার গোলটায় আপনাকে রিচ করিয়ে দেবে। তো আপনাকে ওই হেডেকটাই নিতে হবে না যে আমার প্রতিটা স্টেপ আমি ধরে ধরে এক্সিকিউট করব। ওকে শুধু আপনি আপনার গোলটা বলে দেবেন। এটা আমি একটা খুব পাতি একটা এক্সাম্পল দিলাম, এটা মানে যে কাজগুলো একটা সিস্টেম বানানো আছে সেই ধরনের কাজে কিন্তু এই এআই মারাত্মক এফিশিয়েন্ট কাজ করবে, যেখানে জানে এরপরে এই করতে হয়, তারপরে এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে আমাকে পরের ডিসিশনটা নিতে হয়, এবং সেটা যদি ডকুমেন্টেড থাকে যে হ্যাঁ তো এই কাজটার পর এই কাজটা করতে গেলে আমাকে এই জিনিসগুলো বিচার করে নিয়ে তারপরে চুজ করতে হবে, এটা যদি প্রপারলি ডকুমেন্টেড থাকে আর সেটা যদি আমি এআই এজেন্টকে একবার দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি কাজগুলো করতে হবে। মানে ধরে নিন একটা আপনি লোক রাখলে সেই নতুন লোকটাকে আপনাকে শেখাতে হয়তো তার এক্সপিরিয়েন্স হতে 1 বছর লেগে যাবে, আপনি জানেন পুরো জিনিসটা যে কীভাবে কাজটা করতে হয়, আপনি আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য আপনি একটা লোক রাখলেন, সেই লোককে আপনাকে শিখিয়ে এক্সপিরিয়েন্স হতে 1 বছর লেগে যাবে, কিন্তু এখানে কিন্তু 1 বছর লাগবে না, আপনি যে জিনিসটা শেখাচ্ছেন এই একদিনেই বুঝে যাবে। একটা লোকের ক্ষেত্রে সেটা কিন্তু 1 বছর লেগে যেতে পারে বা 6 মাস লেগে যেতে পারে। তো আপনি যে জিনিসটা করতে চাইছেন সেগুলোকে আপনি যদি একবার ডকুমেন্টেড করে ফেলেন আর এআই এজেন্টকে দিয়ে দেন, আর তারপরে এআই এজেন্টকে আপনার গোলটা বলে দেন যে দেখো আমি এই টাকার মধ্যে এই ডিলটা করতে চাই, এবার তুমি যা বেস্ট পসিবিলিটিসগুলো আছে সেগুলোকে দেখে নিয়ে তুমি ডিলটা ফাইনাল করবে, তাহলে কিন্তু এআই এজেন্ট আপনার হয়ে আপনার ব্যাকে কাজ করতেই থাকবে যেরকম একটা লোক কাজ করে। তো এআই এজেন্ট কতটা মারাত্মক
বুঝতেই পারছেন, তার এই মাঝখানে যে লোকগুলো আছে সেগুলোর চাকরি যাবে। তবে হ্যাঁ, এই ধরনের কাজের স্কোপ বাড়বে। প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা অর্গানাইজেশন এআই এজেন্ট বানাবে আর কিছুদিনের মধ্যে, মানে যারা একটু স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। মানে আমি যদি একজন স্কুলের মানে এআই এজেন্ট বানাই, আমি যেহেতু স্কুলের সঙ্গে রিলেটেড আছি, তো স্কুলের এআই এজেন্ট এরকম ভাবতেই পারি যে আমাদের স্কুলে অনেক এনকোয়ারি আসে, কেউ এই ফর্ম নিতে আসে, কেউ ওই ফর্ম নিতে আসে, কেউ এই খবর নিতে আসে। তাকে সেরকম একটা বানিয়েই রাখলাম যে এরকম যদি কেউ আসে, তুমি আমার এই মানে জেনারেলি চ্যাটবোর্ডগুলো আস্তে আস্তে এরকম হয়ে যাবে যে এরকম যদি এনকোয়ারি আসে তাহলে তুমি এরকমভাবে কাজ করবে, তারপরে এটা বুক করবে, তারপরে এটা বুক হয়ে গেলে তারপরে ওটা আর একটা জিনিস করবে, এরকমই পরপর থাকে। ধরুন কথা কোনো একজন অ্যাডমিশন নিতে আসবে, ধরুন 11-12 অ্যাডমিশন নিতে আসবে। তো 11-12 যদি অ্যাডমিশন নিতে আসে তাহলে আমার প্রথম প্রসিডিওর কি, প্রথমে হলো ফর্ম কালেক্ট করা। তো ফর্ম যখন কালেক্ট করছে তখন ফর্মটা যখন নেবে তখন পেমেন্ট করবে। সেই পেমেন্টটাও আমার কীভাবে করা হয়, যদি ইউপিআই থাকে ইউপিআই এই ডিটেলসগুলো আমি দিয়ে দেবো। তারপরে পেমেন্ট হয়ে গেলে তারপরে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তাকে আমরা ক্লাস সম্বন্ধে বলে দেবো, কবে ক্লাস স্টার্ট হবে। তো এই যে পুরো কাজটা, এইটা আগে একবার বলে দিলে এআই এজেন্টকে তারপরে আপনি জাস্ট ছেড়ে দিতে পারেন। তখন কিন্তু এআই এজেন্ট আপনার হয়ে ব্যাকে কাজ করতে থাকবে, আপনার কোনো ইন্টারভেনশন দরকারই নেই, এখানে মাঝখানে যেতেই হবে না। তো এর ফলে যে আপনার এই কাজটা করতো যে মানুষটা, সে মানুষটার কাজটা কিন্তু যাবে। কিন্তু এটা একটা সুবিধা, যদি সে চলে যেত তারপরে একটা নতুন লোক আসলে তাকে আপনার তৈরি করতে গেলে যে হেডেকটা নিতে হতো সেটা কিন্তু আর থাকবে না। তো এরকম আমি অনেক ধরনের এআই এজেন্ট বানাতে পারি, মার্কেটিং এআই এজেন্ট বানাতে পারি, আপনার স্টক মার্কেটের এজেন্ট বানানো যেতে পারে। তবে হ্যাঁ, একজন স্পেশালিস্ট লোক লাগবে যে কিনা সব জানে, কারণ তাকে তো শেখাতে হবে এআইকে। তো আশা করি বোঝাতে পেরেছি এআই এজেন্ট জিনিসটা কি। আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। বলুন। এআই এজেন্ট বানানোর প্ল্যাটফর্মটা কি? হ্যাঁ, ওটা একদম আলাদা একটা জায়গা যেখানে এআই এজেন্টগুলো কী করে। এআই এজেন্টগুলো একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আমার এক্স্যাক্ট সফটওয়্যারটার নাম মনে হচ্ছে। সেখানে আমায় কী করতে হবে, যে ধরুন আপনাকে ধরে বানাতে হবে, কিন্তু ধরুন প্রথম এনকোয়ারি আসলো, সেই এনকোয়ারিটা কে ফুলফিল করবে, কোন মডেলটা, তখন আপনাকে ওই এআই এজেন্টের মধ্যে চ্যাট জিপিটিটাকে ইনক্লুড করতে হবে যে আমার এইরকম এনকোয়ারি আসলো, চ্যাট জিপিটি এটাকে হ্যান্ডেল করলো। চ্যাট জিপিটির যে রেজাল্টটা দিল সেই রেজাল্টটা নিয়ে তারপরে কোন এজেন্টের কাছে যাবে, কোন মডেলের কাছে যাবে। ধরুন কথা আপনার ওখানে ট্রেন বুকিং, ট্রেনের রিজার্ভেশনের কোনো একটা কাজ আছে, তাহলে আপনি ট্রেন রিজার্ভেশনের জন্য যদি এআই মডেল থাকে সেটাকে ওখানে অ্যাটাচ করে দেবেন, তাহলে ওই চ্যাট জিপিটির পর ওই রেজাল্টটাকে নিয়ে ও ট্রেন বুকিংয়ের ওখানে যাবে। তা ট্রেন বুকিংয়ের পর ধরুন কথা আপনার হোটেল বুকিং আছে, তো হোটেল বুকিংয়ের যে যার জন্য যে এজেন্টটা যার জন্য যে মডেলটা কাজ করবে সেই মডেলটাকে আপনার ওখানে অ্যাড করতে হবে। তো আপনাকে এরকম চেইন ওয়াইজ একটা সার্ভিস পুরো বানাতে হবে, কমপ্লিট করতে হবে। সেটা আপনাকেই বানাতে হবে, সেটা যে এক্সপার্ট ওই ডোমেনে সেই বানাতে পারবে। তো সে যখন বানিয়ে ফেলতে পারলো তারপর সে সেটাকে সেল করতে পারে। তো এটাও ওই যে বললাম যেরকম ক্লড আছে সেরকম ক্লডের মতো এআই এজেন্টটাও একটা আলাদা ক্লাসের ব্যাপার, সেটা আমরা পরবর্তীকালে শিখতে পারি। আগে আমরা বেসিকটা আগে শিখে নিই। আমি জাস্ট ধারণাগুলো দিয়ে দিলাম যে পরবর্তীকালে কোথায় কাজ আসতে চলেছে। মানে অনেকে ভাবছে আমি শুধু চ্যাট জিপিটি শিখে যাই তাহলে হয়তো আমার জবটা সিকিওর না, ঠিক আছে। কারণ এরপর চ্যাট জিপিটিকে যে ইনস্ট্রাকশন দেওয়ার লোক সেটা আপনি থাকবে না, সেটা হবে এআই এজেন্ট। এআই এজেন্ট নিজে থেকে বেস্ট যে প্রম্পটটা সেটা বানিয়ে নিয়ে চ্যাট জিপিটিকে দেবে। তো আপনার কাজটা থাকলোই না যে আপনি যে এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন সেই জায়গাটা, মানে এআই অ্যাসিস্ট্যান্ট হিসাবে চ্যাট জিপিটিকে ব্যবহার করছিলেন, সেই কাজটাই আর থাকবে না। স্যার, ওয়েবসাইট তৈরি করার জন্য কি এআই এজেন্ট কাজে লাগে? এআই এজেন্ট কাজে লাগে বলতে যে যেখানে কাজটা এরকম ডাইনামিক হবে, ওয়েবসাইটের জন্য সেরকমভাবে এআই এজেন্ট কেন, আপনাকে এমন একটা এআই এজেন্ট বানিয়ে, এজেন্ট মানে কি, আমাদের বিভিন্ন রকম এজেন্ট আমরা দেখি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলি না আমরা, ডিজিটাল মার্কেটিং, তার মানে
তার মধ্যে অনেকগুলো স্টেপ ওয়াইজ কাজ আছে, যে প্রথমে ক্লায়েন্টের সঙ্গে ডিজিটাল মার্কেট এজেন্সি কীভাবে কাজ করে, প্রথমে ক্লায়েন্টের সঙ্গে বসে ক্লায়েন্টের কী চাহিদা সেটাকে অ্যানালিসিস করে আগে, তারপর সেই চাহিদার ফুলফিল করার জন্য কোন কোন ডিজিটাল টুল ইউজ করতে হবে বা কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে সেটা ঠিক করে, তারপর সেই প্ল্যাটফর্মগুলোর জন্য কী কন্টেন্ট বানাতে হবে সেগুলো ঠিক করে, তো সেই কন্টেন্টগুলোকে কবে কবে পোস্ট করতে হবে সেটা ঠিক করে, তারপর সেই পোস্টগুলো হওয়ার পর সেই কন্টেন্টগুলোর ফিডব্যাকগুলোকে নেয়, মানে ইনসাইটগুলোকে নেয় যে এই কন্টেন্টটা পোস্ট করার পর আমার কত রিচ এসছে, কত লাইক এসছে, তার উপর ডিপেন্ড করে আবার পরের কন্টেন্টটা বানায়। তো এটা হলো কি কতগুলো পরপর কাজ একটা এজেন্টের। তো এটাকে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাকে পুরোটাকে রিপ্লেস করে দিতে পারে একটা এআই এজেন্ট। সেখানে আমি প্রত্যেকটা কাজ কোন কোন এআই টুল ইউজ করবে সেটাকে শুধু আমাকে বলে দিতে হবে, আর আমাকে একটা স্কিল তৈরি করে তাকে দিয়ে দিতে হবে যে দেখো এইভাবে কাজটা হয়। এরপর সে অটোমেটিক্যালি এই এআই টুলগুলোকে ইউজ করেই এআই টুলগুলোর ইনপুট আর আপনাকে ধরে ধরে দিতে হবে না। আর এতদিন কী হচ্ছিল যে এই এআই এজেন্ট জানতো না, সে কী হতো প্রতিটা স্টেপে এআই টুলগুলোকে ইউজ করছে কারণ তো ম্যানুয়ালি ইউজ করছে। যখন ক্লায়েন্ট কোনো একটা রিকোয়ারমেন্ট বললো, সেই রিকোয়ারমেন্টটা একটুখানি নিয়ে চ্যাটজিপিটিতে চলে গেল, নিয়ে গিয়ে বললো আমার ক্লায়েন্টের বলেছে তুমি আমাকে সুন্দর একটা ইসে বানিয়ে দাও, ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবো এরকম একটা বানিয়ে দাও, আর কী কী কোশ্চেন করতে পারি ক্লায়েন্টকে দিয়ে দাও। তো এটা বলে দিল, ও চ্যাটজিপিটি দিল, এবার এটা নিয়ে ক্লায়েন্টকে দিল, ক্লায়েন্ট বললো হ্যাঁ ঠিক আছে এগুলো চেঞ্জ করতে পারেন বা মোটামুটি ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফাইড। এবার এগুলো ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো, সেগুলো নিয়ে আবার আমরা চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের কাছে গেলাম যে দেখো এরকম কন্টেন্টগুলো আমার বানাতে হবে, আবার সেগুলো বানালাম, বানিয়ে নিয়ে কন্টেন্ট বানিয়ে নেওয়ার পর সেগুলো পোস্ট করার জন্য একজনকে রেখে দিয়েছি যে ফেসবুকে গিয়ে পোস্ট করবে বা শিডিউল করে রাখবে যে এই দিনে পোস্ট হয়ে যায়। তো মাঝখানে একজন কেউ রয়েছে যে কিনা একটা অ্যাপ্লিকেশন থেকে আর একটা অ্যাপ্লিকেশনে ডেটাটাকে ট্রান্সফার করছে। তো এখানে অন্তত 4-5 জনের তো রুজি জোগাড় হয়ে যাচ্ছিল, যে একজন কেউ অ্যানালিসিস করলো ক্লায়েন্টের কাজ, একজন কেউ কন্টেন্ট বানালো, একজন কেউ সেটাকে পোস্ট করলো, আরেকজন সেই পোস্টের কয়েকদিন পর তার ইনসাইট দেখলো, দেখে ঠিক করলো যে আদৌ ঠিকঠাকভাবে আমাদের মার্কেটিংটা হচ্ছে কি না। তো এই এতগুলো লোক, এই লোকগুলোকেই সব বাদ দিয়ে দেবে এআই এজেন্ট। বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? একটু হ্যাঁ না বললে সুবিধা হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এটা 24 ঘন্টা কাজ কর। ভালোভাবে বোঝাচ্ছি, ইন্টারেস্ট। হ্যাঁ, তো আমাদের আসল বুঝতে হবে মানে আমরা এআই টুল ইউজ করব কি ইউজ করব সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এআই পরবর্তীকালে আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে চলেছে সেটা বোঝা। সেটা বুঝলে আমরা কিন্তু আমাদের ডিসিশানগুলো ঠিকঠাক নিতে পারবো, নাহলে হাজারটা জিনিস শিখে আলটিমেটলি কিছুই করতে পারবো না। তো এখন যে এআইটা সেটা আমাকে কিভাবে সাহায্য করবে ছাত্র শিক্ষক একজন প্রফেশনাল হিসাবে, শিক্ষার্থীর ক্ষেত্রে তো নোট তৈরি করা। এখানে একটা সুবিধা হলো যে আমি একটা বই পেলাম, সেই বইটা তো আমার মতো করে নাও লেখা হতে পারে, সেই বইটা একটা হয় একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড দিয়ে লেখা হবে, নয়তো একটা প্রফেশনাল বা হাইফাই স্ট্যান্ডার্ডে লেখা হবে। তো এবার যে বিলো মানে যার হয়তো প্রিভিয়াস নলেজ খুব অত ভালো না, যার স্ট্যান্ডার্ডটা অনেক অ্যাভারেজের থেকে অনেক নিচে রয়েছে, তাহলে সে হয়তো সেই বইটা থেকে আলটিমেটলি কোনো কিছুই গেইন করতে পারবে না। তো এই ক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটি অনেক ভালো কাজ করে। তার প্রম্পটের মধ্যে যদি লিখে দেয় তার সমস্যাগুলো, যে আমি এই পার্টিকুলার সাবজেক্টটা বা এই পার্টিকুলার চ্যাপ্টার সম্বন্ধে জানতে চাই কিন্তু আমার এই নলেজগুলো অতটা ভালো নেই, তো তুমি আমাকে, অনেকে আছে একটা গল্পের মাধ্যমে বুঝতে ভালোবাসে, তাহলে বলে দিল যে আমাকে স্টোরি টেলিং ওয়েতে এটাকে এক্সপ্লেন করো, আর প্রতিটা এক্সপ্লেনেশনের পর একটা করে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমাকে এটাকে বোঝাও। তাহলে এবার যে কন্টেন্টটা তৈরি হবে সেটা হলো ওর মতো করে, যেটা একটা টিচিং প্রফেশন বা একটা টিচিং
বিষয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরাকে বলি পার্সোনাল লার্নিং, যেটা আমরা টিচাররা এতদিনও অ্যাচিভ করতে পারিনি। যে আমি ক্লাসে 30টা বা 40টা স্টুডেন্ট আছে, আমাকে অলওয়েজ অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াতে হয়, এবং একটা স্টুডেন্টের আমার ছাড়া আর কি উপায় আছে, বই আছে, আর এখন না হয় ভিডিও আছে, সেখানেও একটা অ্যাভারেজ মানে স্ট্যান্ডার্ড মেনটেন করেই পুরো ব্যাপারটা হয়, কখনোই স্টুডেন্ট স্পেসিফিক হয় না, বা স্টুডেন্ট যেরকম চায় সেরকম হয় না। এআই টুল কিন্তু এই গ্যাপটা কিন্তু দূর করবে। একটা এআই টুলে কিন্তু আমি আমার কোনো একটা বিষয় শেখা কিন্তু আমি আমার মতো করে শিখতে পারি, যেই জায়গাগুলো অসুবিধা আছে সেখানে আবার কোশ্চেন করতে পারি। তো এটা কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে মারাত্মক একটা হেল্প বলতে পারি। মানে অন্তত আমি যখন কোনো এআই টুলের কাছে একটা স্টুডেন্ট হিসেবে যাই, তখন কিন্তু আমি এটাকে খুব এফিশিয়েন্টলি ইউজ করার চেষ্টা করি, যাতে এআই আমার মতো করে বোঝায়। এআই কোনো একটা টিচার বা কোনো একটা প্রফেশনাল মতো আমাকে যেন না বোঝায়, এআই যেন আমার মতো করে বোঝায়। তো এই জায়গাটা কিন্তু শিখতে হবে আমাদের, এই জায়গাটাও কিন্তু সেই প্রম্পট কীভাবে লিখতে হয় সেটা ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি আপনি যত যাবেন দেখবেন যে প্রম্পটটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারপরে প্ল্যান করা, বিভিন্ন রকম হোমওয়ার্ক তৈরি করা। আপনার প্রথমে আপনি একবার পড়লেন, দুবার পড়লেন একটা সাবজেক্ট, প্রথমেই তো আপনার তার উপর একদম কংক্রিট ধারণা তৈরি হয়ে যাবে না। তো আপনি এআই টুলগুলোকে বলতে পারেন যে আমাকে প্রথমে একদম সিম্পল কোশ্চেন দিয়ে টেস্ট করো, ও তখন আপনাকে একটা সিম্পল কোশ্চেনের বানিয়ে দিল একটা কোশ্চেন পেপার, আপনি ওটাকে অ্যান্সার দিলেন, ও ওটাকে চেকও করে দিতে পারে। এখনকার এআই মডেলগুলো আপনার হাতের লেখাও পড়তে পারে, তো আপনি ছবি তুলে ওকে দিয়ে দিলে ও মোটামুটি যদি একটু পরিষ্কার হাতের লেখা হয় আপনার বলে দেবে এখানে ভুল হয়েছে, এখানে ঠিক হয়েছে। তখন ওই দেখে আবার আপনি বললেন এরপরে আপনাকে একটা কোশ্চেন বানিয়ে দাও আমার এখনকার রেজাল্টের উপর ভিত্তি করে, তো ও ঠিক তার পরের স্ট্যান্ডার্ডটাই বানাবে। তো এইভাবে কিন্তু একটা স্টুডেন্ট খুব সহজেই যদি সে শিখতে চায় তাহলে কিন্তু এআইকে ব্যবহার করে খুব সহজেই শিখতে পারে। তারপরে যে কোডিং শেখা, খুব সহজে কোডিং শেখা যায়। মানে একটা বইয়ের তো একটা লিমিটেশন থাকে, পেজ লিমিটেশন, বা প্রিন্ট হয়ে গেলে তো আর আমি ওটাকে ডাইনামিক্যালি বাড়াতে কমাতে পারি না, তো ওটা ফিক্স সাইজেরই হয়ে যায় বইটা। কিন্তু একটা এআই টুল সেই বাধাটাই কিন্তু আটকে দেয়। আমার যদি মনে হয় যে আমি কোনো একটা কোড বা কোনো একটা বিষয় আমি বুঝতে পারছি না, তা আমি ওকে বলতে পারি এই বিষয়ে আরও ডিটেইলিংয়ে বলো। কোডের ক্ষেত্রেও আমাকে এই কোডটাকে আরও বাচ্চাদের মতো বুঝিয়ে দাও, ও কিন্তু করে দেবে এটা। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হলো ভাষা শিক্ষা। এআই এর এখন একটা চ্যাট জিপিটি বা জেমিনাই একটা ইন্টারঅ্যাক্টিভ মোড বেরিয়েছে, যেখানে লাইভ আপনি কথা বলতে পারবেন এআইয়ের সঙ্গে, এবং এটার এতটাই ফাস্ট রেসপন্স হয়ে গেছে যে মনে হবে যে আমি একটা মানুষের সঙ্গে কথা বলছি। তো এইটা হেল্প করবে কি আপনাকে যে বিভিন্ন বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে, প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করবে। শিক্ষক এখানে যারা আছেন তাদের জন্য কিন্তু এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যারা বিএড করেছি, বিএডের সময় আমাদের একটা জিনিস শেখানো হতো লেসন প্ল্যান করে পড়তে যাওয়া, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে একটা লেসন প্ল্যান করে পড়তে যাওয়া আমাদের প্রায় হতোই না, কারণ সেটা একটা সত্যিকারের কথা একটা খাটনির কাজ। যে আমি একটা টপিক পড়াবো, একটা লেসন প্ল্যানের অনেকগুলো পার্ট থাকে, সেই পার্ট ধরে তার আগে তাকে লিখে নিয়ে তারপরে আমি সেটা পড়াতে যাব। এটা যেহেতু ওভাবে কোনো ফোর্সফুলি কেউ করতে আমাদের বলে না, তাই না আমাদের করা হয়েও ওঠে না। কিন্তু লেসন প্ল্যান কিন্তু খুব মারাত্মক উপকারী। যদি আমাদের কেউ করে দিত, বা আমাদের যদি আগে থেকে লেসন প্ল্যান না থাকতো এবং সেটা দেখেই যদি আমরা পড়াতে যেতাম, তা আমাদের পড়ানোর কোয়ালিটি কিন্তু অন্যরকম হতো। কারণ কি, আমি যখন একটা বিষয় পড়াতে যাচ্ছি তখন আমার মাথায় কিন্তু সব কিছু আসছে না, কারণ একটা পড়ানোর ক্ষেত্রে অনেকগুলো পার্ট হয়। যেরকম কি, প্রথম পার্টটা হলো, যারা টিচার আছে তারা ভালো বুঝবেন,
যে প্রথম পার্টটা হলো পূর্ব জ্ঞানের সঙ্গে আমার টপিকটাকে রিলেট করানো। ধরুন আজকে আমি এআই নিয়ে পড়াতে চাইছি, তাহলে এআই এর আগে আমার কোন জিনিসগুলো স্টুডেন্টদের জানা উচিত বা কোনগুলো জানে সেগুলোর সঙ্গে আমার এআইকে কানেক্ট করাতে হবে, এআইয়ের যে টিচিংটা। তো সবসময় আমি প্রতিদিন পড়াতে যাচ্ছি, আমার মাথার মধ্যে হট করে কিন্তু আইডিয়াগুলো চলে আসে না যে আজকে আমি এআই পড়াতে যাবো, কী পূর্বজ্ঞান থাকতে পারে, আর কি আমি একটা কোনোরকমভাবে হয়তো ম্যানেজ করে দিয়ে বলি বা বলিও না। তো এটা যদি আমি সঙ্গে সঙ্গে আমি একটা এই এলএলএম মডেলকে খুলে আমি বললাম যে আমি আজকে এআই পড়তে যাবো, তার 30 মিনিটসের ক্লাস আছে, আমি চাইছি এই জিনিসগুলো আজকে পড়াবো এআই, তা তুমি আমাকে একটা লেসন প্ল্যান বানিয়ে দাও। তো তখনই কিন্তু ওই আপনার যে প্রম্পট দেবেন তার উপর ভিত্তি করে ওই পার্টিকুলার টপিকের উপর একটা লেসন প্ল্যান বানিয়ে দেবে। সেখানে পূর্বজ্ঞানে কী বলা উচিত, সেটা এক্সপ্লেনেশনে কী বলা উচিত, কোন ফর্মুলাগুলো লেখা উচিত বা কোনগুলোকে হাইলাইট করা উচিত, তারপরে শেষে গিয়ে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বা কোশ্চেন করা সেইগুলো, তারপরে ক্লোজারটা কীভাবে করবেন, মানে কীভাবে শেষ করবেন, সেই সব আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিল। আপনাকে হুবহু ওটা পড়াতে হবে এরকম ব্যাপার না, আপনি একটা তো গাইডলাইন পেয়ে গেলেন। আপনি পড়ানোর আগে জাস্ট 2 মিনিট চোখ বুঝে মানে বুলিয়ে নিলেন এটা, বা আপনি টিচিং দিতে দিতে মাঝে মাঝে একটু দেখে নিলেন যে পরের পার্টটা আমায় কী করলে বেস্ট হয়। তো আপনি আইডিয়া পেয়ে গেলেন পড়াতে পড়াতেই যে আমার যে একটা গুড টিচিংয়ের যে কোয়ালিটিগুলো থাকা উচিত সেগুলো আমি ফুলফিল করছি কি না। তো এতে কিন্তু আপনার পড়ানোর স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে যাবে। তো এটা একটা টিচারের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লেসন প্ল্যান বানানো। তারপরে তো ওয়ার্কশিট আর কুইজ, এটা তো আমাদের টিচারদের একটুখানি ফালতু, মানে পড়াতে সবার ভালো লাগে, মানে যারা টিচার আমার মনে হয় পড়াতে সবারই ভালো লাগে, কিন্তু কোশ্চেন বানাও আবার খাতা দেখো, এটা কিন্তু একটা মানে খুব কষ্টকর কাজই বলতে। যারা খুব পড়ান বা পড়াতে পারেন তাদের হয়তো একটা থাকেই কোশ্চেন ব্যাংক, বা তারা পছন্দও করেন কোশ্চেন বানাতে, কিন্তু অনেকেই পছন্দ করে না। তো এআই আপনাকে খুব সহজে আপনি এমন প্রম্পট দেবেন যেখানে আপনি কোশ্চেনের যা ডিটেলিং যেগুলো থাকা উচিত, কত মার্কসের সব ডিটেলিং দিলে আপনাকে খুব সুন্দর একটা না 10টা ভ্যারিয়েশনের কোশ্চেন বানিয়ে দিতে পারে। এবার যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি স্টুডেন্টকে দিলেন, আপনার মনে হলো যে অ্যান্সারগুলো আপনি ওকে দিয়ে করিয়ে নেবেন, অ্যান্সারও করিয়ে নেন, তারপর চেক করলেন। তো এইগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। মূল্যায়নের ক্ষেত্রে বললাম, এখন এআই আপনার হাতের লেখাও পড়তে পারে। পরিষ্কার হাতের লেখা হলে আপনি আপনার স্টুডেন্টকে বলবেন ইমেজ পাঠাতে, ছবি তুলে, বা আপনি যদি আপনার এখানেই নেন, মানে আপনার কাছেই পরীক্ষা নেন, তো আপনি ছবি আপলোড করে দিলেন, ও কিন্তু বলে দেবে যে কোনটা ভুল কোনটা ঠিক। তো আপনি না থাকলেও আপনার হয়ে কিন্তু কেউ যে অ্যান্সার শিটটা সেটাকে চেক করে দিতে পারে। এছাড়াও আপনি ওই যে বললাম যে পার্সোনালাইজ লার্নিং, আপনি কোনো স্টুডেন্ট কেমন তার উপর ভিত্তি করে ছোটো ছোটো নোটস বানাতে পারেন। আপনি যে ক্লাসের ফার্স্ট বয় তার জন্য এক রকমের নোটস দিলেন, ক্লাসের যে ধরুন সেভাবে পাস করে উঠতে পারছে না তার নোটসটা কিন্তু আলাদা হবে। এবার আপনি কি নিজের হাতে নোটস বানালেন, কীরকম 10-12টা ভ্যারিয়েশন নোটস বানাবেন বা 3-4টে ভ্যারিয়েশন নোট বানাবেন না, আপনি একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে বানিয়ে দেবেন বা হাইফাই স্ট্যান্ডার্ডে বানিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের স্পেসিফিক, মানে প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্টের স্পেসিফিক আপনি কিন্তু নোটস বানাতে পারেন। আর তারপর যেটা প্রেজেন্টেশন, যেটা আমি এখন অলরেডি করছি আপনাদের সামনে, যে সুন্দর করে ভিজুয়ালি প্রেজেন্ট করা। কারণ অনেক সময় পড়ানোর সময় আমরা যদি খুব আমাদের স্মৃতিশক্তির উপর বিশ্বাস করে পড়াতে যাই, অনেক সময় আমাদের মিস হয়ে যায় অনেক ইম্পর্টেন্ট করা যেটা আমার বলার ছিল। তো আপনার কাছে যদি একটা প্রেজেন্টেশন থাকে এবং সেটা যদি গ্রাফিক্যাল হয় তাহলে কিন্তু পড়ানোটা অনেক বেশি জীবন্ত হয়ে যাবে। এবং সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় যে আমাদের এই প্রেজেন্টেশন বানাতে গেলে পাওয়ার পয়েন্ট আগে বানাতে হতো, সেই ছবি খুঁজে জুড়ে একটু ডিজাইন করে কালারফুল করে বানাতে গেলে আমাদের মানে সাধারণ যারা টিচার, মানে যারা অতটা খাটে না, তাদেরকে প্রতি কিন্তু চাপ হয়ে যায় আলটিমেটলি। মানে এই জন্য কিন্তু আমাদের কোনোদিন আর প্রেজেন্টেশন বানানো হয়ে ওঠেনি। কিন্তু এখন প্রেজেন্টেশন বানানো, আমি আপনাকে বললাম যে 5 মিনিটের ব্যাপার।
আর একটু ভালো করে বানাতে গেলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগতে পারে প্রম্পটটাকে আরও গুছিয়ে লেখার জন্য, যাতে আপনি একদম যেরকম চাইছেন সেরকম পান। কিন্তু 10-15-এর মধ্যে আপনার এত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়ে যাবে, যেটা আপনি পরবর্তী 2-3 বছর ইজিলি কন্টিনিউ করতে পারবেন। যারা প্রফেশনালস আছেন, চাকরিজীবী বা ব্যবসা করেন, তাদের অনেক ইমেল লিখতে হয়। তো ইমেল তো আমরা অনেকেই লিখে দিতে পারি, আমিও এখন আর নিজের হাতে ইমেল লিখি না বলতে গেলে, লিখলেও অনেক ভুল থেকে থাকে কারণ অভ্যাস থাকে না বলে। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম আমার টপিকটা কি, কনটেক্সটটা যদি বলে দিই, ও এত সুন্দরভাবে ইমেল লিখে দেবে। ওই আলটিমেটলি ইমেলটা লিখে দেবে, কিন্তু লাস্ট ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ শেষের যে ফাইন টিউনিংটা ওটা কিন্তু আপনাকে করতে হবে। তারপর প্রেজেন্টেশন, যারা অফিসে সেলস রিপোর্ট বানান, এক্সেলে অনেক চার্ট বানাতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে ধরে এক্সেল দিয়ে বানাতে গেলে আপনার অনেকটা সময় লাগবে এবং প্রফেশনালি অতটা ভালো নাও হতে পারে। যারা নতুন করছে তাদের তো সেই আইডিয়াটাও থাকে না অতটা ভালো, সেক্ষেত্রে তারা প্রথমেই একজন এক্সপিরিয়েন্স মানে মানুষের মতো সেলস রিপোর্টগুলো বানাতে পারবে। তো এই রিপোর্ট বানানো, রিসার্চ করা, এক্সেলের ডেটা আপলোড করে তারপর সেখান থেকে ইনসাইট বার করা, প্রম্পট দিয়ে যে আমি এত বড় একটা এক্সেলের রিপোর্ট দিয়ে দিলাম বা ডেটা দিয়ে দিলাম, এবার এখান থেকে আপনি যেটুকু দরকার, আপনার যেটুকু দরকার সেটুকু আপনি প্রম্পট দিয়ে দিই। এটাই একটা সুবিধা প্রম্পট, আমি আমার মনের কথাটা লিখতে পারছি। মনের কথাটা বুঝে নিয়ে কাউকে বুঝিয়ে কাজটা করানো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, তাকে যদি প্রপারলি টেকনিক্যালি সাউন্ড না হয়। তো এক্ষেত্রে এআই কিন্তু অনেক বেটার পারফর্ম করবে। দাদা একটু ডিস্টার্ব করছি, হ্যাঁ বলছি কি না, আমি বলেছিলাম তোমার একটু ফোনের হ্যাঁ সমস্যা রয়েছে। ঠিক আছে, আমি রেকর্ড করেছি কিছু, অনেকটাই, পুরোটাই রেকর্ডই হচ্ছে, তো আমি ওটা পাঠিয়ে দেবো ওখানে, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, তো এরপরে আমরা চলে আসি যে এআই এর ভবিষ্যৎ বা ক্যারিয়ার। তো আমার এআই থেকে কি ধরনের কাজ আসতে পারে? একটা হলো এআই ট্রেনার। এটা কি? এআইকে তো ট্রেন করানোর লোক লাগবে। একটা হয় এআই ইন্টারনেট থেকে ডেটা, গুচ্ছের ডেটা পাবে, সেগুলো দিয়ে ট্রেন্ড হয়ে যাবে, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে সেই ডেটাগুলোকে তো ফিল্টার করা হয়নি, সেই মধ্যে অনেক নয়েজ রয়েছে, জাঙ্ক রয়েছে। তো ভুলভাল ডেটা দিয়ে ট্রেন হয়ে গেলে কিন্তু আবারও বললাম যে এআই বায়াসনেস কিন্তু এর মধ্যে থাকে, কারণ ওকে যেভাবে শেখানো হবে, ও যে এনভায়রনমেন্টে বড় হবে, যেরকম একটা বাচ্চা যেরকম এনভায়রনমেন্টে বড় হয়, আলটিমেটলি তার আউটপুটটাও পরবর্তীকালে সেরকমই হয়। তো এর ক্ষেত্রেও তুমি যেরকম আপনি যেরকম এনভায়রনমেন্ট দেবেন, যেরকম ডেটা দেবেন, সেভাবেই কিন্তু এটা ট্রেন্ড হবে। তো সেক্ষেত্রে সেই যে ডেটা আমি কি দেব, সেই ডিসিশনটা কে নেবে? সেই ডিসিশন ওই ডোমেনের একজন এক্সপার্টই নিতে পারে। ধরুন একটা এক্সাম্পল হিসেবে বলছি যে আপনি ব্যাংকের জন্য এরকম কোনো এআই মডেল বানাতে চান যেখানে ফ্রড ডিটেকশন হবে, মানে ফ্রড মানে কেউ লোন অ্যাপ্লাই করতে আসলো, সেই লোন অ্যাপ্লাই করার সময় তার বিভিন্ন রকম ডকুমেন্টস আমরা চাই ব্যাংক। এবার যে এক্সপিরিয়েন্স ব্যাংক ম্যানেজার আছে বা এক্সপিরিয়েন্স আছে ওই সেকশানে, সে কিন্তু ওই ডকুমেন্টস কিছুটা দেখেই বুঝে যাবে যে পরবর্তীকালে ফ্রড হবে কি হবে না, বা এই আদৌ লোনটা পে করতে পারবে কি পারবে না। কেন পারছে? কারণ তার 25-30 বছরের একটা নলেজ আছে, সেই নলেজ থেকেই বুঝে যাচ্ছে যে এই মানুষটা হয়তো ডিফল্টার হবে। তো এবার এই মানুষটা যদি একটা কোম্পানি বা একটা ব্যাংক থেকে রিটায়ার করে ফেলে, তাই তো পুরো তার যে সম্পদটা এই ব্যাংকের, সেটা তো পুরো হারিয়ে গেল। তো এক্ষেত্রে কী করবে ব্যাংক বা এরকম ইনস্টিটিউশন? এআইকে ইন্ট্রোডিউস করবে, এআইকে ট্রেন করাবে, একটা মানুষকে ট্রেন না করিয়ে এআইকে, কারণ মানুষ চলে যেতে পারে যে কোনো সময়, এআই তো যাবে না, বা এআই একটা অ্যাপ্লিকেশন, সে তো যাবে না। তো এই এআইকে ট্রেন করানোর জন্য যে কোনটা দেখে আমি ডিসিশান নেব, কোন ডেটাগুলো ইম্পর্টেন্স বেশি, একটা মানে ফর্মের অনেকগুলো ফর্ম যখন চাওয়া হয়, সেই ফর্মের মধ্যে সবার কিন্তু সেম ওয়েটেজ নাও থাকতে পারে প্রত্যেকটা ফর্মের, প্রত্যেকটা ডেটার। তো সেই কোন ডেটার বেশি ওয়েটেজ দেবো, কোন বিষয়গুলোকে বেশি ওয়েটেজ দেবো, সেটা কিন্তু একজন ডোমেন এক্সপার্টই বলতে পারে ভালো। তো সেক্ষেত্রে ওই ব্যাংকের ম্যানেজার বা
2-3 বছর এক্সপিরিয়েন্স বা 4 বছর এক্সপিরিয়েন্স ওই ডোমেনে, সেই লোকটাকে দিয়েই কিন্তু এআইটাকে ট্রেন করাতে হবে। তো এআই ট্রেনার হিসাবে একজন মানুষ নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। প্রম্পট ইঞ্জিনিয়ার, আগেও বলেছিলাম যে এটা কিন্তু একটা আলাদাই ফিল্ড, মানে যে প্রম্পট কীভাবে লিখতে হয়, কতটা ভালো প্রম্পট লিখলে কতটা ভালো অ্যান্সার আসে, সেটা শেখাটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা দিক হতে পারে। তো সেই ক্ষেত্রে একদম এর জন্য একদম স্পেসিফিক একটা জব রোলই আছে যে প্রম্পট ইঞ্জিনিয়ার। এআই কনসালটেন্ট, এআই কনসালটেন্ট মানে একটা কোম্পানি চাইছে যে তার সিস্টেমের মধ্যে এআইকে ইন্ট্রোডিউস করবে, বিভিন্ন জায়গায় এআই দিয়ে কাজ করাবে, কিন্তু সে তো নিজে থেকে ডিসিশন মানে নিতে নাও পারে, কারণ কোম্পানির যে মালিক বা বস বা যে সিনিয়র লেভেলে তারা হয়তো এআই সম্বন্ধে অত জানেই না, তারা অনেক বয়স্ক বা অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু এআইকে সেভাবে এখনও শিখে উঠতে পারেনি। তো তখন কী হবে, এমন কাউকে নেবে যে এআই সম্বন্ধে জানে এবং তাদের একটা গাইডেন্স দিতে পারবে বা তাদের একটা পথ দেখাতে পারবে, পরামর্শ দিতে পারবে যে এই এআই টুল ইউজ করলে আপনার এই কাজটা সলিউশন হয়ে যাবে, মানে এই কাজটা সলভ হয়ে যাবে। তো সেরকম এআই কনসালটেন্ট হিসাবে আপনি নিজেকে তুলে ধরতে পারেন। এআই কন্টেন্ট ক্রিয়েটার, তো আপনি কোম্পানিতে বা আপনি নিজে পার্সোনালি একটা এআই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, যেখান থেকে আপনি এআই দিয়েই আপনার কন্টেন্টগুলো বানাবেন, সে ইমেজ হোক, টেক্সট হোক, ভিডিও হোক, এবং সেটা আপনি তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। এআই রিসার্চার, গবেষণার ক্ষেত্রে অনেকেই আছে পুরনো লোক যারা হয়তো এআইকে ব্যবহারই করতে জানে না। তো আপনি যদি এআই দিয়ে রিসার্চ করতে জানেন, ওই যে বিভিন্ন টুলগুলো আছে যেগুলো দিয়ে রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি কোনো একজন গবেষকের সঙ্গেও কাজ করতে পারেন, যারা আপনি একটা হ্যান্ড হিসাবে কাজ করতে পারেন, এআই রিসার্চার। আর এআই এডুকেটার, যে কিনা অন্যদের এআই শেখাবে, যেরকম আমি হয়তো এই জবটার এখন মানে নিজেকে এই জবের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, এআই এডুকেটার, যেটা আমি আপনাদের শেখাচ্ছি বা স্কুলেও শেখাতে পারতাম, অনলাইনে আপনাদের শেয়ার করব। তো এতগুলো জব রোল আছে। এরপরেও আছে এআই অটোমেশন স্পেশালিস্ট, যেটা আমরা বললাম যে এআই এজেন্ট বানিয়ে পুরো ব্যাপারটাকে অটোমেট করে দেওয়া। তো ওখানেও একজন এআই অটোমেশন স্পেশালিস্ট লাগবে, যে কিনা একটা কোম্পানির পুরো ফ্লোটাকে বুঝবে, তারপরে সেই এআই এজেন্টটাকে বানিয়ে দেবে, যেটা কিনা তার কোম্পানির জন্য সুবিধার হবে। তো এআই অটোমেশন স্পেশালিস্ট এটাও একটা জব রোল হতে চলেছে। তো আপনার মনে হয় কি আপনারা কোন জব রোলটাকে মনে হচ্ছে যে প্রেফার করবেন পরবর্তীকালে, একটু বলতে পারবেন? মানে এতগুলো যে জব রোল বললাম আমি, কার কোন রোলটা মনে হচ্ছে খুব আপনার জন্য মানে উপযোগী বা আপনি হতে পারলে ভালো লাগবে? স্যার এআই কন্টেন্ট ক্রিয়েটর। একদম। আর বাকিরা? এআই এডুকেটর, কন্টেন্ট ক্রিয়েটর এটাই। আচ্ছা, একজন বলেছে প্রম্পট ইঞ্জিনিয়ার, খুব মানে ভালো একটা মানে আপনি রোল বেছেছেন। প্রম্পট ইঞ্জিনিয়ার আর এআই এডুকেটর। হ্যাঁ, আর যারা টিচার আছেন তারা তো অবশ্যই এআই এডুকেটর তাদের হওয়া উচিত, যাতে হ্যাঁ শুধু যে আপনি নিজেকে জানতে হবে। হ্যাঁ, আপনি যে শুধুমাত্র মানে কম্পিউটার সায়েন্সের টিচার হলেই যে এআই এডুকেটর হতে পারে এরকম না, কারণ আপনার সাবজেক্টেও কীভাবে এআইকে ইউজ করে মানুষকে শেখানো যেতে পারে সেটা কিন্তু জানতে হবে আপনাকে, বা অন্যকে শেখাতে গেলেও আপনাকে ভালো করে জানতে হবে, অন্যকে শেখাতেও হবে সেটা। তো বেসিক্যালি আমাদের যে শেখার বা আমাদের যে ভবিষ্যতে যে প্রস্তুতিটা, আমরা কীভাবে নিজেদের আরও বেটার করব, আমাদের স্কিলফুল করব, সবার প্রথম হলো এআই সাক্ষরতা। এআই সাক্ষরতা জিনিসটা কি, যে এই যে চারপাশে যা চলছে এআই রিলেটেড, আমাকে জানতে হবে প্রত্যেকটা টুল সম্বন্ধে, কোন টুলটা কী কাজে লাগে। আমাকে ডিটেলসে না জানলেও আমায় কিন্তু মিনিমাম ইনফরমেশান রাখতে হবে,
যে জেমিনাই এই কাজটা করে দেয়, চ্যাটজিপিটি এই কাজটা করে দেয়, 11 ল্যাবস এই কাজটা করে দেয়, গামা এই কাজটা করে দেয়। তো এই প্রত্যেকটা এআই টুলের সম্বন্ধে আপনার কিন্তু মিনিমাম একটা নলেজ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে প্রত্যেকটা টুলকে একটু একটু করে আমরা ইউজ করব। এরকম না যে আপনার কাজের মধ্যে প্রত্যেকটা টুলই লাগবে, কিন্তু কোনো এক সময় এমন একটা প্রবলেম চলে আসবে যেখানে দেখবেন আপনি যদি ওই টুলটার সম্বন্ধে আগে জেনে থাকেন তাহলে চট করে আপনার মাথায় চলে আসবে, হ্যাঁ এই প্রবলেমটা তো এই টুলটা দিয়ে সলভ করা যেতে পারে। তো আপনাকে কিন্তু প্রত্যেকটা টুল বা অ্যাপ্লিকেশান কি হেল্প করে তার মিনিমাম বা বেসিক নলেজটুকু কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আপনাদের প্রত্যেককেই শিখতে হবে। যত ভালো প্রম্পট লিখবেন তত ভালো রেজাল্ট পাবেন, সেটা আমি কিছুটা দেখাবো পরের ক্লাসে। তারপরে হলো সমালোচনামূলক চিন্তা। সমালোচনামূলক চিন্তা মানে আপনি যদি এআইকে ওই বললাম না কপি পেস্ট করে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি আর এআইয়ের সম্বন্ধে কিছু শিখতে পারলেন না। ঠিক আছে, মানে এআইকে প্রপারলি ইউজই করতে পারলেন না। কারণ ওটা হলে এটা মাথায় রাখবেন যে এআই কিন্তু আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তো এআই যে সবসময় একদম 100% অ্যাকুরেট ডেটা দেবে এরকম নয়। আবার এআই অনেক সময় দেখা যায় যে এআই ব্যবহার করতে করতে আপনি বুঝতে পারবেন যে এআই ডেটাটা ইউনিকনেস নেই। ঠিক আছে, মনে হয় যে কোনো জায়গায় বোঝাই যায় এটা এআই লিখেছে। তো ওই ফাইন টিউনিংটা কিন্তু আপনাকেই করতে হবে, যাতে আপনি এআই থেকে ইনফরমেশানগুলো নিলেন, প্যাটার্ন নিলেন, সব কিছু জানলেন, কিন্তু লাস্টে যে ফ্লেভারটা সেটা আপনারই যেন হয়, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে অলওয়েজ। আর একটা হলো স্পষ্টভাবে প্রকাশ করা। আপনি যে জিনিসটা এআই থেকে ডিপসিকও ওই একটা চ্যাটজিপিটি বা আপনার জেমিনাইয়ের মতো এলএলএম টুল, সেটা বেশ মানে সবথেকে ভালো কাজ করে হলো রিসার্চ লেভেলে কাজ, কোডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো ডিপসিকও খুব ভালো কাজ করছে এবং ওটা একটা ফ্রি টুল। ওটা মানে চায়না প্রোডাক্ট যদিও, তো চায়না প্রোডাক্ট হলেও এটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি যখন প্রোগ্রামিং করতাম বা কোডিং লিখতাম তখন ডিপসিককে ইউজ করতাম বেশি। তো যোগাযোগ স্পষ্ট করা এখানে বলতে যে আমার মনে হয় বোঝাচ্ছে যে আপনি আপনার যে প্রবলেমটা সেটা কিন্তু স্পষ্টভাবে এআইকে বোঝাতে হবে যে আপনি কি চান। ঠিক আছে, সেটা যদি স্পষ্ট আপনার কাছে নিজের কাছেই যদি স্পষ্ট না হয় আপনার গোলটা, তাহলে কিন্তু আপনি এআই টুলগুলোকে প্রপারলি ইউজ করতে পারবেন না। কারণ আপনাকে সেভাবেই চুজ করতে হবে কোন এআই টুলটা আমি কখন ইউজ করব। আপনার মধ্যে সমস্যার সমাধান খোঁজার মানসিকতা তৈরি করতে হবে, যে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। এক্ষেত্রে তাহলে আপনি কিন্তু বেস্ট টুলটা ইউজ করতে পারেন। তারপরে সৃজনশীলতা, নতুন ধারণা তৈরি করা। কারণ এআই আপনাকে যে জিনিসগুলো দেবে সেগুলো অলরেডি কেউ না কেউ বানিয়েছে, তার থেকেই কপি করে। এআই এমন কিছু দেবে না যেটা খুব ইউনিক হবে। হয়তো আপনার কাছে মনে হবে ইউনিক, কারণ আপনি হয়তো বিলো অ্যাভারেজে ওই পার্টিকুলার জায়গায় হয়তো বিলং করছেন। ধরুন আমি একটা এআই দিয়ে ইমেজ বানালাম, আমার কাছে খুব ভালো লাগলো, কারণ আমি হয়তো ইমেজের কিছুই বুঝি না, অত হয়তো আমার মধ্যে আর্টিস্টিক কোনো নলেজই নেই। তাই জন্য আমার কাছে একটা এআই জেনারেটেড ইমেজ খুব ভালো লাগছে। কিন্তু একজন যে আর্টিস্ট অনেক বছর ধরে কাজ করছে সে কিন্তু বলবে এটা খুব কমন ইমেজ বা এটা বোঝাই যাচ্ছে এআই ইমেজ। ডেটা বিশ্লেষণ, ডেটাকে বিশ্লেষণ করার ক্ষমতা এটা আপনার থাকতে হবে। এরপরে যেটা হলো ডিজিটাল মার্কেটিং। আপনি এআই শিখে বাড়িতে বসে থাকলে কোনো কাজ আসবে না। আপনাকে ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে প্রচার সেটা আপনাকে কিন্তু করতে হবে, যাতে এআই রিলেটেড কাজ আপনি পান। আর আস্তে আস্তে শিখতে হবে অটোমেশন মানে স্বয়ংক্রিয়ভাবে যেন সব কাজ হয়। ঠিক আছে, ওই যেটা বললাম যে এআই এজেন্ট। আর তারপরে হলো সবসময় শিখে যাওয়া। এই এমন একটা জায়গা, আজকে আমি যা নিয়ে কথা বলছি 2 বছর পর হয়তো এগুলো আর কেউ শিখবে না। এগুলো শিখবে হয়তো, এগুলোর উপর বেস করে আরও বেটার ভার্সনটা শিখবে।
তো সবচেয়ে জরুরি 3টে দক্ষতা আমি যেটা এখানে বলা হচ্ছে সেটা হলো এআই লিটারেসি, যেটা কি কোন এআই টুল কোনটা কি কাজে লাগে, তার সীমাবদ্ধতাও জানতে হবে যে এই জায়গায় পারে না ঠিক করে, ঠিক আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে এআইকে লিখলে আমার যে ডিজায়ার্ড রেজাল্টটা সেটা আমি পেতে পারি। আর ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনার মধ্যে কল্পনা শক্তি খুব ভালো হতে হবে, মানে আপনাকে তো এবার কল্পনা করতে হবে, কাজটা হয়তো হাতেরও করতে হবে না, কিন্তু আমাদের কল্পনাগুলো যেন সেই লেভেলের হতে পারে যাতে আমি একটা মানে খুব ইউনিক কিছু বানাতে পারি, ঠিক আছে। কল্পনার যদি লেভেলটা খুব শ্যালো হয় বা খুব সাদামাটা হয় তাহলে কিন্তু আপনি এআইকে দিয়ে ভালো কাজ করাতে পারবেন না। তো কল্পনা শক্তিটা বাড়াতে হবে, কোশ্চেনের কোয়ালিটিটা বাড়াতে হবে, আর তার সঙ্গে জানতে হবে কোন এআই টুল কী কাজ করতে পারে আর কী কাজ করতে পারে না। ভবিষ্যতের জন্য যেটা বলার আছে যে এআই একটা টুল, আমরা যদি ইতিহাস ঘাঁটি আমরা এরকম অনেক টুল অনেক বছর আগে থেকে ব্যবহার করছি, কিন্তু সমস্যাটা হলো একটা টুল হয়তো 2-3টে জেনারেশন ইউজ করার পর তারপরে মডিফিকেশন এসছে। যেরকম চাকার ব্যবহার, চাকা যখন আবিষ্কার হয়েছিল তারপরে চাকা নিয়েই হয়তো মানুষ 100-200-500 বছর কাটিয়ে দিয়েছে, তারপরে হয়তো পরে ইনভেনশনটা এসছে। কিন্তু এখনকার যুগে আপনি যে টুলটা শিখলেন ব্যবহার করা, সেটা আপনার পরের জেনারেশন তো কি আপনার পরের বছরটা কাজে লাগবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সুতরাং শিখুন আর প্রতিদিন শিখুন, শেখা থামালেই পরে কিন্তু মানে অন্তত আমাদের ফিল্ডে যেটা আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, শেখা থামালে কিন্তু আপনি মানে যুগের সঙ্গে আর তাল মিলিয়ে চলতে পারবেন না। তো শিখতে হবে, দায়িত্বশীলভাবে ব্যবহার করুন, কারণ এআই শিখে গেলেন, এবার আপনি সেটাকে আনএথিক্যালভাবে ইউজ করা শুরু করলেন, দেখা গেলো আপনি এমন কিছু ভিডিও বানালেন যেটা আনএথিক্যাল, এমন কিছু কন্টেন্ট বানালেন আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য, যেটার কোনো হয়তো সে অর্থে প্রুফ নেই, মন গড়া কথা। তো এইগুলো থেকে আমাদের মানে নিজেকে সরিয়ে রাখতে হবে। আর যেটা বললাম তাড়াতাড়ি শিখুন, 5 বছর বলা হয়েছে, আমি তো বলবো 2 বছর পরই, যে এই আজকে যা শিখলেন তার 2 বছর পরই হয়তো ঠিক এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আরও সেটাকে কিন্তু মডিফাইড ওয়েতে আপনাকে ব্যবহার করতে হবে। আর সবসময় শিখুন, একটু আগেই বললাম যেটা। তো এই হলো আজকের আমার ক্লাস। জাস্ট আজকে আমি যেটা দিলাম সেটা হলো এআই সম্বন্ধে বেসিক ধারণা। পরের দিন আমরা যেটা করব সেটা হলো একটা এআই টুল আমরা শুরু করব, আমরা সেটা হলো চ্যাটজিপিটি দিয়ে। আর আমরা জানবো যে চ্যাটজিপিটিতে কী কী করা যেতে পারে। হয়তো আমরা শুধুমাত্র ওই যারা বেসিক জানি, যে কোশ্চেন করলাম বা লিখলাম তার অ্যান্সার দিল, এর বাইরেও চ্যাটজিপিটিতে অনেক কিছু করা যায়, সেগুলো শিখবো। আর তার সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট শিখবো সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কত ভালো প্রম্পট কীভাবে লেখা যায়। তো আশা করি আজকে মোটামুটি আপনাদের এআই রিলেটেড যে এনকোয়ারিগুলো ছিল মনের মধ্যে, সেগুলো কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি। একটু আপনাদের ফিডব্যাকটা একটু দিলে ভালো হয়। একদম ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব ভালো। এই প্রেজেন্টেশন এই পিপিটিটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমি পিপিটিটা আমি এটা এর কন্টেন্টই বানাচ্ছি, ঠিক আছে, আরও ডিটেল থাকবে এটার মধ্যে, ঠিক আছে, সেইটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো ওখানে। আর এটা রেকর্ডিং, এটাও যদি দিয়ে দেওয়া যায়। হ্যাঁ এটাও আমি দিয়ে দেবো ওখানে। এটা তো 10টা স্লাইডে, এটার মধ্যে বেশি নেই,